অর্ধনগ্ন অবস্থায় একটি মেয়ে দৌড়ে যাচ্ছে। এলোমেলো অবস্থা, পরনে এক টুকরো কাপড়ের মাঝেও হাজারটা ছিদ্র। মেয়েটির একটি হাত ঝুলে গেছে, হয়তো ভেঙে গেছে। পা ছেঁচড়িয়ে যতটুকু পালানো যায় তাই চেষ্টা। রাতের আধার হৈ হৈ করে বাড়ছে, তাল মিলিয়েছে গগনবিধারী চিৎকার আকাশের। মেয়েটির চোখের জলের মতোই অঝরে ঝরে যাওয়া তীব্র ইচ্ছে। চারদিকে হাহাকার, ডাক শুধু ঝিঝি পোকা আর রাস্তার ধারের নেকড়ে কুকুরদের। মেয়েটি বারবার পিছু ফিরে চাইছে, কেউ আসছে না তো ভেবেই আরো ছুটে চলছে। ঠিক তখনই বাজ পড়ল, পৃথিবী জুড়ে হলো আলোর ফলক। মেয়েটির মুখের আদলখানি একবার দেখা গেল। কি ভয়ানক সেই চেহারা, যেন কোনো হিংস্র মানুষের ক্ষোভ মিটিয়েছে ছুরির প্রতিটি আঘাতে। হঠাৎ কিছুর আওয়াজ ভেসে এলো। ওই 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 তো দেখ পালাচ্ছে, ধর ধর জলদি কর, কারো হাতে পড়লে বস আমাদের মেরে ফেলবে। রাস্তার নেকড়েদের চেয়ে ভয়ানক সেই কণ্ঠগুলো ভেসে আসছে থেকে থেকে। মেয়েটি চিৎকার করতে চাইছে, কিন্তু হায়, চাইলেও তো পারছে না একটি শব্দ করতে, কাউকে বলতে। বাঁচাও আমাকে, আমি মরতে চাই না, আমি বাঁচতে চাই, আমাকে মেরো না, আমি বাঁচতে চাই। কিন্তু পারল না, কণ্ঠের ভোকাল কর্ড যে নষ্ট করে দিয়েছে। মেয়েটি ফুপিয়ে উঠল। কালো পোশাকধারী লোকগুলো একেবারে কাছেই চলে এলো। মেয়েটি সাহস সঞ্চয় করলো, ডান হাত দিয়ে ঝুলে যাওয়া বাম হাতটি ধরে আরও ছুটতে লাগলো। মাঝ রাতেই এই হাইওয়ে রোডে বড় বড় গাড়ি সাই সাই করে চলে যাচ্ছে। বৃষ্টির প্রতিটি ফোঁটা শরীরের মাঝে পড়তেই মেয়েটি শিউরে উঠছে যেন বরফ। ঠিক তখনই ধাম করে শব্দ হলো, একটি গাড়ি দাঁড়িয়ে গেল। মেয়েটি ছিটকে গিয়ে পড়লো রাস্তার অপর প্রান্তে। গড় গড় করে রক্ত গড়িয়ে ভেসে গেল রাস্তা। একটি লোক গাড়ি থেকে দৌড়ে বের হলো, মেয়েটির কাছে এসে চেঁচিয়ে বলল গাড়ির ভিতরে লোকটিকে। স্যার, একটি মেয়ে বেঁচে আছে। কালো কাচের জানালাটি নেমে গেল। ভিতরে বসে থাকা সুদর্শন এক যুবক বলল, নিয়ে এসো। লোকটি মাথা নাড়ালো, কোলে তুলে নিল মেয়েটিকে। লোকটির কেন জানি মায়া হলো। এত হালকা পাতলা মেয়েটি, এত আধারে রক্তমাখা মুখটি ছাড়া আর কিছুই দেখতে পেল না। মেয়েটিকে গাড়ির পিছনের সিটে শুইয়ে দিল এবং জায়গা ত্যাগ করলো। রাতের আধারে মিলিয়ে গেল কালো বিএমডাব্লিউটি। পিছনে রয়ে গেল কিছু জঘন্য অতীত, কিছু দলা পাকানো রক্ত, কিছু কুৎসিত মানুষ। মেয়েটি পিছনে দৌড়ে আসা লোকগুলো সবটুকু ঘটনা দেখলো। তারপর ফোন বের করে একটি কল করলো। বস মারা গেছে। ওপাশ থেকে স্বস্তির শ্বাস ফেলার আওয়াজ ভেসে এলো। দুটি শব্দ বের হলো অপর প্রান্তের মুঠোফোনধারী ব্যক্তির মুখ থেকে। মরল তাহলে সর্বনাশিনী। কিছুক্ষণ পর হসপিটালের বাহিরে অ্যাম্বুলেন্সের চিৎকার, কারো কান্নার হাজারি, নতুন মেহমানের আগমনে খুশির ঝলক। তো অপর দিকে পরলোকে চলে যায় চিরতরে মানুষের জন্য কান্না। একটি আলাদাই পরিবেশ, দুনিয়া। একটি কালো বিএমডাব্লিউ উপস্থিত হলো এমন একটি দুনিয়ায়। লম্বা লম্বা পা ফেলে কোলে নিয়ে ছুটল সেই যুবকটি। পিছন থেকে ভেসে এলো একটি কণ্ঠ। তরুণ স্যার এখানে। তরুণ মাথা নাড়িয়ে সায় দিল, দৌড়ে গেল সেই রুমটিতে। বিছানার মধ্যে শুয়ে দিতেই মেয়েটির চেহারা ভেসে উঠল। চেহারা দেখেই আটকে উঠল ডাক্তার তরুণ আর তার অ্যাসিস্ট্যান্ট মুরাদ। যেন কেউ চাকু দিয়ে কেটেছে মুখের চামড়া, পুরো ধ্বংস করে দিয়েছে মুখের আদল। ডাক্তার মেয়েটির এই হাল দেখে আহত হলো, সঙ্গে সঙ্গে অপারেশনের কথা বলল। তরুণ স্যার, মেয়েটির অবস্থা বেশি ভালো না, তার উপর চেহারার যে অবস্থা, আই থিঙ্ক প্লাস্টিক সার্জারি করা লাগবে। তার জন্য একটি চেহারা লাগবে আমাদের। তরুণ কিছু ভাবলো, মেয়েটিকে দেখে তার বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। কিছু একটা ভেবে ফোন বের করে একটি ছবি এগিয়ে দিল। ডাক্তার মাথা নাড়িয়ে কাজে লেগে পড়ল। তরুণ অপারেশন থিয়েটারের বাহিরে বসার জায়গায় চোখ বুঝে বসলো, সারা গায়ে রক্তে মাখা। তরুণের কাছে এগিয়ে এসে মুরাদ বলল, স্যার আপনি যে ম্যাডামের ছবি দিলেন। তরুণ কিছু বলল না, চুপ রইল। মুরাদ বুঝলো হয়তো তার স্যার কোনো কিছু নিয়ে গভীরভাবে ভাবছে। ঘন্টা তিনেক পর, স্যার পেশেন্ট আউট অফ ডেঞ্জার, তবে তবে তার বাম হাত আর বাম পা ভেঙে গেছে, তার মাথায় অনেক ব্যথা পেয়েছে। হতেই পারে সে সব বলে গেছে, আবার না। তরুণ শুধু মাথা নাড়ালো, মুখের মাঝে এখনো ভাবলেশীন ছাপ।
যেন এতে তার কিছু যায় আসে না। এক ঝলক কেবিনের দিকে তাকালো তরুণ। বড় বড় সরঞ্জামের ভিআইপি কেবিনটিতে সাদা চাদরে মোড়ানো মেয়েটির দিকে, পুরো শরীরে ব্যান্ডেজ। তরুণকে এভাবে অপলক চুপ করে থাকতে দেখে ডাক্তার জিজ্ঞেস করলেন, স্যার হুইচ সি? মাই ইয়ঙ্গার সিস্টার। ডাক্তার অবাক হয়ে শুধু তাকিয়ে রইল। পরবর্তী আরেকটি কথাও বলল না। যদিও অনেক প্রশ্ন সে জানতে চাইছিল, তবু চুপ রইল। তার কিছুদিন পর মেয়েটি খানিকটা সুস্থ হলেও হাতে পায়ের ব্যান্ডেজ খুলবে আরও মাসিকখান পর। আজ মেয়েটির মুখের ব্যান্ডেজ খুলতে যাচ্ছে। তরুণ কেবিনের ভিতরে বসে আছে, পাশেই দাঁড়িয়ে আছে মুরাদ। কিছুটা ইতস্তত বোধ করছে সে। ডাক্তার মেয়েটির মুখের ব্যান্ডেজ খুলে দিল। মেয়েটি ধীরে ধীরে চাইল। সামনের আয়নায় নিজের আদল দেখে চুপ করে বসে রইল, যেন নিথর দেহখানি। কিছুক্ষণ পর ভেসে এলো একটি পুরুষালী কণ্ঠ। তোমার নাম কি? স্নেহা। একটি কর্কশ কণ্ঠ ভেসে এলো যেন। তরুণ ডাক্তারের দিকে তাকালো। ডাক্তার বলল, অনেক বেশি জাল জাতীয় কিছু ওনার কণ্ঠনালীর বুকাল কর্ড খুব খারাপভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যা ঠিক হতে কিছুটা সময় লাগবে। তরুণ মাথা নাড়ালো, আবার প্রশ্ন করলো। তোমার এই অবস্থা কিভাবে হলো? স্নেহা ফিক করে হাসলো, বলল, কাউকে অতিরিক্ত ভালোবাসার ফল। তরুণ সহ রুমের ভিতরে থাকা সকলেই শিউরে উঠল। কাউকে ভালোবাসার জন্য কেউ কি এতটা নির্মমভাবে নির্যাতন? তরুণ দীর্ঘশ্বাস ছাড়লো, বলল, আমি তোমাকে সাহায্য করতে চাই। স্নেহা হাসলো। তরুণ স্নেহার হাসি দেখে ভ্রু কুঁচকালো, বলল, হাসছো যে? স্নেহা চকিতে বলল, আমার কাছে কি চাই আপনার? তুমি কিভাবে বুঝলে আমার কিছু চাই? স্নেহার ঠোঁটের কোণের হাসি চওড়া হলো। তারপর ছোট একটা শ্বাস টেনে বলল, এই দুনিয়ায় কেউ কাউকে বিনামূল্যে সাহায্য করে না স্যার। স্বার্থ ছাড়া কেউ কাউকে খোঁজে না। ঠিক তেমনি স্বার্থ আছে বলেই আপনি এখানে। গুড আইকিউ। বাই দ্য ওয়ে, তোমার মুখে যার আদল সে আমার বোনের। চমকালো স্নেহা। ঠিক তখনই পাশের টিভি বিশ্রী শব্দ করে কোলাহল নষ্ট করলো। শুরু হলো চ্যানেল ৭১-এর সংবাদ। ভেসে উঠল একটি মুখ, ভেসে এলো সজ্জিত রমণীর সংবাদ। বার্তার কোমল কণ্ঠ, এইচএস এলিজেবল ব্যাচেলার দিলশাদ আমরিন সম্পর্কে নতুন রিউমার্স বিয়ে করতে চলেছেন খুব শীঘ্রই। এইটুকু শুনেই স্নেহার চোখ ছলছল করে উঠলেও তাচ্ছিলের হাসি ঠোঁটে ফুটে উঠল। স্নেহার চোখের দিকে তাকিয়ে তরুণ সেদিকে তাকিয়ে বলল, হোয়াট হ্যাপেন্ড? ইউ নো হিম? স্নেহা ঠোঁটের কোণের হাসিটি আরও তুচ্ছ তাচ্ছিল্য মাখিয়ে বলল, ইয়েস, আই নো হিম। হি ইজ মাই সো কল্ড হাজব্যান্ড। তরুণ কিছুটা অবাক হলো, কিন্তু কিছু বলল না। বলল শুধু স্নেহা। দিলশাদ নাম হলেও এই ব্যক্তির ভেতরে দিল হৃদয় বলতে কিছু নেই। এই ব্যক্তি হৃদয়হীন, এক হিংস্র মানব পশু। তরুণ কাছে এসে দাঁড়ালো। স্নেহার মাথার চুলের মাঝে পরম যত্নে হাত বুলিয়ে দিতে লাগলো। শক্তপোক্ত হয়ে থাকা স্নেহার চোখের জল গড়গড়িয়ে পড়তে লাগলো। না পেরে হু হু করে কেঁদে উঠল। ঝাপটে ধরল তরুণকে। তরুণ টিভির দিকে তাকিয়ে রইল। সুদর্শন দীর্ঘ আর চওড়া বুক, মাস্কুলার বডি। তরুণ বলল, ডোন্ট ক্রাই, আই উইল হেল্প ইউ, বাট। স্নেহা মাথা তুলে তাকালো। তরুণ স্নেহার চোখের জলটুকু মুছে দিয়ে বলল, তোমাকে আমার বোন হয়ে থাকতে হবে এবং নাটক করে যেতে হবে। স্নেহা কিছু বুঝল না। তরুণ তাকিয়ে রইল। তরুণ আবার বলল, তোমার গল্প শুনতে চাই। স্নেহা তরুণের বুক থেকে মাথা তুলল, চোখের জলটুকু মুছে বলল, একজন অনাথের আবার গল্প হয় নাকি? অনাথ? হ্যাঁ, অনাথ। খুব ছোট থাকতেই আমার বাবা মা মারা যায়। তরুণের বুকের মাঝে ব্যথা অনুভব করলো। স্নেহার হাতে হাত রেখে বলল, আজ থেকে তোমার বাবা মা ভাই সবই হবে। স্নেহা তরুণের দিকে তাকালো। তরুণ মাথা নাড়ালো। তার ঠিক 2 দিন পর স্নেহা একটি বড় বাংলো বাড়ির সামনে এসে দাঁড়ালো। গাড়ি থেকে নামতেই একজন মধ্যবয়সী মহিলা ছুটে এলো। এসে স্নেহাকে জাপটে ধরে কান্নায় মেতে উঠল। স্নেহা মহিলাটিকে এক পলক দেখল। সুন্দর গোলগাল মুখ, ঠিক তরুণের মুখের আদল যেন বসানো। বোঝাই যাচ্ছে সে যৌবনকালে রূপবতী ছিলেন। পরনে দামি লাইট কালার শাড়িতে ভিআইপি লুক দিচ্ছে। মহিলাটি স্নেহাকে ঝাপটে ধরে কান্না করতে করতে বলল, আমার মেয়ে ফিরে এসেছে। আমার মেয়ে। মা, কোথায় রাগ করে চলে গিয়েছিলিস বল? আর তোকে কোথাও যেতে দিব না। বল, আর ছেড়ে যাবি না আমাদের? মহিলাটি ঢুকরে উঠছে বারবার।
স্নেহা নিশ্চুপ দাঁড়িয়ে আছে, আর চোখে একবার তরুণের দিকে তাকাতেই তরুণ চোখের ইশারা করলো। স্নেহা বুঝতে পেরে মহিলাকে জড়িয়ে ধরে বলল, কোথাও যাব না মা, এখন থেকে তোমার কাছেই থাকবো। মহিলার খুশিতে যেন বুক ভরে গেল। আদুরে চুম্বন বসালো স্নেহার গালে। তরুণ তখন বলল, মা, ওকে ঘরে ঢুকতে দাও আগে, ও এখনো অসুস্থ। মহিলাটি সরে গেল। তরুণ বলেছিল তার মেয়ের অ্যাক্সিডেন্টের কথা। হাত পায়ে ব্যান্ডেজ দেখে শিউরে উঠলেন তিনি। তবুও ঘরের মেয়ে ঘরে ফিরেছে ভেবেই চোখের পানিটুকু মুছে হাসার চেষ্টা করলেন। বললেন, হ্যাঁ, ওকে ওর রুমে নিয়ে যা। মা, তোর জন্য পছন্দের খাবার বানিয়ে নিয়ে আসছি, কেমন? স্নেহা মাথা নাড়ালো। তরুণ স্নেহাকে তার বোনের রুমে নিয়ে এলো। সারা রুমের ভিতরে পুতুল আর পুতুল। চাঁদ তারার লাইটিংটা টিপ টিপ করছে। বিছানা ঠিক উপরে বড় বড় পর্দা ফরফর করে উঠছে। তরুণ স্নেহাকে গোলাপি রঙের বিছানাটায় পরম যত্নে বসালো। এরপর গম্ভীর কণ্ঠে বলল, নিচে যাকে দেখলে সে আমার মা আয়না শেখ। 5 বছর আগের একটা অ্যাক্সিডেন্টে আমার বোন নিখোঁজ হয়, তার লাশটা পর্যন্ত আমরা পাইনি। সপ্তপর্ণের শ্বাসটুকু লুকিয়ে আবার তরুণ বলল, আমার বোন আকৃতা শেখ, যার জন্য আমার মা পাগল হয়ে যাচ্ছে দিন দিন। কিন্তু সেদিন তোমাকে পেয়ে আমি নিজের স্বার্থটাই দেখেছি। তুমি ঠিকই বলেছিলে, পৃথিবীতে স্বার্থ ছাড়া কেউ কাউকে খোঁজে না। স্নেহা হাসলো। তরুণ এবার সিরিয়াস গলায় বলল, আজ থেকে তুমি আকৃতা শেখ। তোমার পরিচয় শেখ বংশের একমাত্র আদরের মেয়ে তুমি, এবং তোমার কাছে সবকিছু পাওয়ার থাকবে যা শেখ বংশের মেয়ের প্রাপ্য। স্নেহা মনে মনে হাসলো। ভাগ্য তাহলে একেই বলে। কোথায় বন্ধ ছিল সেই অন্ধকার ঘরের ভিতরে এক ফোঁটা পানির জন্য গলা কাটা মুরগির মতো ছটফট করেছে। আর আজ এই বাংলো বাড়িতে আরাম আয়েশের জীবন। স্নেহা বুক চিরে দীর্ঘশ্বাস ছাড়লো। বিড়বিড় করে তার নতুন জীবনের নামটি উচ্চারণ করলো, অকৃতা শেখ। তরুণ এবার পকেট থেকে কিছু একটা বের করে স্নেহার সামনে দিল। তোমার ফোন, আমার নাম্বার সেভ করে দিয়েছি, কিছু লাগলে ফোন করো। স্নেহা মাথা নাড়ালো। তরুণ স্নেহাকে বিছানায় শুয়ে দিল। কিছুক্ষণ রেস্ট করতে বলে চলে গেল। স্নেহা ডান হাতে তার ফোনটি স্ক্রল করলো এবং আজকের খবর দেখতে লাগলো। যা সে খুঁজছিল পেয়েও গেল। দিলশাদ, আমরিন আর এক রমণীর অ্যাপার্টমেন্টের বাহিরে বেরিয়ে আসার ছবিটি জ্বলজ্বল করছে, যার নিচে চকচক করছে লাল রঙা একটি হেডলাইট। দিলশাদ আমরিনের সাথে দেখা গেল সুপারস্টার মারিয়াকে। তারা কি ডেট করছেন একে অপরের সাথে? জানতে সাথে থাকুন আমাদের। স্নেহার নিচের লেখাটির দিকে চোখও গেল না। সে শুধু দিলশাদের ছবিটি দেখতে লাগলো। চোখের কোণে জল ছলছল করে উঠল স্নেহার। বুকের ভেতরে ভারী কিছু অনুভব করলো। একটি বছরে স্নেহার জীবন পাল্টে দিয়েছে সব। এই চেহারার মানুষটিকে কতই না ভালোবাসতো সে। পাগল পাগল ছিল। সব জেনে শুনেও নিজের জীবন শেষ করে দিল। কিভাবে পারলো এই নিকৃষ্ট মানুষের প্রেমে পড়তে? কিভাবে? স্নেহা চোখ বুঝে রইল। কিছু পুরনো স্মৃতি জলজল করে উঠল চোখের পাতায়। 15 বছর আগে ছোট শহরে একটি অনাথ আশ্রমের মধ্যে সব থেকে ওবিডিয়েন্ট ছোট বাচ্চা মেয়েটি ছিল স্নেহা। বয়স 4 বছর। সব সময় চুপচাপ আর সবার কথা মেনে চলা ছিল যেন তার ধর্ম। অনাথ আশ্রম থেকে বাচ্চা দত্তক নেওয়া, আবার নতুন বাচ্চা আসা, প্রতিদিনকার কারবার। এই ছোট অনাথ আশ্রমের নামটি ছিল শান্তিনীর। নামটি শান্তিনীর হলেও শান্তি ছিল না এক ফোঁটাও। সব বাচ্চারাই এই শান্তিনীর থেকে মুক্তি পেতে চাইতো একটি ঘর, বাবা, আত্মীয় স্বজন। এখানে বেঁচে থাকতে বাচ্চাদের নিজের জন্য লড়াই করতে হতো। খাবার হোক, খেলনা হোক বা কোনো পরিবার দত্তক নিতে আসুক, চলতে থাকে লড়াই। সেখানে স্নেহা চুপটি করে দরজার আড়ালে লুকিয়ে থাকে। হয়তো ভাবতো একদিন কোনো দয়াবান ব্যক্তি তাকেও নিয়ে যাবে আপন করে। দিনটি খুব শীঘ্রই এলো। বড় শহরের নামকরা তালুকদার পরিবার থেকে দত্তক নেওয়া হয় স্নেহাকে। তালুকদার পরিবারের বড় মেয়ে শেহের তালুকদারের ছোট বোন স্নেহা তালুকদার নামে পরিচিত পায় স্নেহা। কিন্তু সুখটা বুঝি লেখা নেই স্নেহার কপালে। তালুকদার বংশে পা রাখতেই শেহেরের অসুস্থ দাদা বিজয় তালুকদার দুনিয়া ছেড়ে দিলেন। এই দুঃখ সইতে পারলেন না শেহেরের দাদি সিথি তালুকদার। অকথ্য ভাষায় গালিগালাজ করে সেদিন বলেছিলেন নিজের ছেলে রায়হান তালুকদারকে, এই মেয়ে সর্বনাশিনী, সবাইকে ধ্বংস করবে, সবার জীবনে গ্রহণ লাগাবে, এ আমার স্বামীকে কেড়ে নিয়েছে।
বলেই মারার জন্য তেড়ে গিয়েছিলেন। সায়রা বাঁচিয়েছিলেন শুধু। কেন যেন সায়রা এই অনাথ মেয়েটিকে খুব আদর করত। স্নেহার সুন্দর গোলগাল, ছোট মুখ আর বড় বড় চোখ জোড়া দেখলেই যে কারো মায়া লাগতো, আগলে রাখতে চাইতো। স্নেহা সব সময় কুণ্ডুলি পাকিয়ে যেত সব সময় সিথি তালুকদারকে দেখলে। কখনো সোফার পিছনে, কখনো বা সায়রার পিছনে চুপটি করে লুকিয়ে যেত। বাচ্চা মেয়েটি কখনোই বুঝতো না কেন তাকে সিথি তালুকদার গালিগালাজ করে। সে তো বুঝতোই না একজন মানুষ মরার পিছনে তার কিভাবে হাত থাকতে পারে। স্নেহা তো একটা নিষ্পাপ শিশু। দিন যেতে থাকে স্নেহার। তার নতুন মা বাবা রায়হান আর সায়রা তালুকদার তাকে স্নেহার স্কুলে ভর্তি করিয়ে দেয়। শেহের তালুকদার স্নেহাকে পছন্দ করতো না। একদিন শেহের আর স্নেহা তাদের বাসার সামনের খেলছিল। শেহের তালুকদার স্নেহাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। স্নেহা নিশ্চুপ কাঁদতে থাকে। তাদের বাড়ির একজন কাজের মহিলা সুফিয়া স্নেহাকে খুব আদর করত। তার মতে এত অল্প বয়সে এই বাচ্চাটি অনেক বাধ্য, সবার কথা শুনে। তার উপর বাচ্চাটি অনেক সুন্দর, টমেটোর মতো লাল লাল গাল, ফর্সা গায়ের রং, শেহেরের থেকে বেশি সুন্দর কিনা। তাই শেহেরের বাচ্চা মেয়েটিকে তেমন পছন্দ করে না। শেহেরের থেকে দূরে থাকতে চাইতো স্নেহা, এবং ছোট একটি পুতুল যা তার নতুন মা বাবা এনে দিয়েছিল তা নিয়েই খেলতো সবসময়। সুফিয়া স্নেহাকে আদর করে বেঞ্চে বসালো, কান্না মুছে দিয়ে বলল, স্নেহা কেঁদো না, একদিন দেখবে তোমার কাছে একটা ম্যাজিশিয়ান আসবে আর তোমার সব দুঃখ কষ্ট এক ফু মেরে ভ্যানিশ করে দিবে। স্নেহার বড় বড় চোখ উজ্জ্বলতা চলে আসে, ঠোঁটের কোণে মিষ্টি হেসে বলে, সত্যি? সুফিয়া মাথা নাড়ায়। সত্যি। সুফিয়ার কথা যেন সেদিন সত্যি সত্যি হলো। একটি কালো BMW এসে দাঁড়ালো তাদের বাসার সামনে। একজন যুগল নেমে এলো একটি বাচ্চা ছেলেকে নিয়ে। সুফিয়া সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে তাদের কাছে গেল, বলল, ওয়েলকাম মিস্টার শিশির অ্যান্ড মিসেস বিন্দু আমরিন। স্যার, ম্যাডাম আপনাদের জন্যই অপেক্ষা করছেন, আসুন। মিস্টার আমরিন তার অর্ধাঙ্গিনীর কোমরে হাত দিয়ে কাছে টেনে নিলেন, তারপর পা ফেললেন সামনে। স্নেহা সেখানেই বসে বড় বড় পলক ফেলে দেখতে লাগলো তাদের। ছেলেটিও দেখলো স্নেহাকে, ধীরে ধীরে কাছে এগিয়ে এসে দাঁড়ালো সামনে স্নেহার। এতটুকু বাচ্চা, ছেলের মুখে বড়দের মতো গম্ভীরতা যা একেবারেই মানাচ্ছে না ছেলেটির বয়সের সাথে। চোখ দুটো গভীর, একদম যেন একরকম মনোভাব ছেলেটির, ভাবলেশীন। পরনে জিন্স আর টি শার্টের উপর ব্ল্যাক জ্যাকেট, চোখে গোল চশমা। ছেলেটি স্নেহার দিকে একটি ডেইরি মিল্ক এগিয়ে দিয়ে বলল, ছিচকাদনি। স্নেহা কিছু বলল না, ডেইরি মিল্কও নিল না। স্নেহা চুপ রইল। ছেলেটি গম্ভীর কণ্ঠে ভাব নিয়ে বলল, তোমার ডেইরি মিল্ক পছন্দ না? স্নেহা তার বড় বড় পলক ফালিয়ে মাথা দুলালো, বলল, আমার পছন্দ। তাহলে নাও। স্নেহা আবার চুপ। ছেলেটি রাগ রাগ নিয়ে বলল, তোমার এটা চাই না, তাহলে কিন্তু নিয়ে নিব, আর দিব না। স্নেহা সঙ্গে সঙ্গে নিয়ে নিল। মিষ্টি হেসে বলল, আমি চাই। ছেলেটি এবার স্নেহার চোখের কোণের পানি মুছে দিতেই স্নেহার কেমন একটা অনুভূতি হলো। হয়তো এতদিন পরে কোনো আপন মানুষের ছোঁয়া পেল। ছেলেটি আবার বলল, আর কেঁদো না, তাহলে আর চকলেট দিব না। স্নেহা মাথা এক সাইড কাত করলো, যার অর্থ আর কাঁদবে না। ঠিক তখনই সেহের দৌড়ে এসে বলল, দিলশাদ, দিলশাদ, এসো এসো আমরা খেলি, চলো। বলে টেনে নিয়ে যেতে লাগলো সেহের দিলশাদকে। সেদিন দিলশাদ স্নেহার ছোট মনের কোণের ঘরেই অজান্তেই জায়গা করে যায়। ঠিক তার কিছুদিন পর সেহেরের শরীর খারাপ হতে থাকে। তাকে হসপিটালে ভর্তি করা হয়। ডাক্তার জানায় সেহেরের দুটো কিডনি নষ্ট হয়ে গেছে, তাকে বাঁচাতে হলে একটি কিডনির দরকার। এসব কিছু শুনে সায়রা ভেঙে পড়ে, কিন্তু রায়হান স্বাভাবিক থাকে। সায়রা কান্নারত কণ্ঠে মেয়েকে বুকে ঝরিয়ে জিজ্ঞেস করে, তুমি এসব জানতে? রায়হান দীর্ঘশ্বাস ফেলে মাথা নাড়ায়, তারপর সেহেরের মাথা হাত বুলিয়ে বলে, হ্যাঁ জানতাম, তাই ডোনার হিসেবে স্নেহাকে আমি দত্তক নিয়েছিলাম। সেহেরের যেন মাথায় আকাশ ভেঙে পড়ে। এতটুকু একটা বাচ্চা যার শরীরে ছোট ছোট সব অঙ্গ প্রত্যঙ্গ কিভাবে নেবে এই বাচ্চার থেকে তার একটি অংশ করে নিতে? রায়হান তালুকদার নিজের স্ত্রীকে বুঝাতে থাকেন, আমরা একটা কিডনি নিব, আর একটা তো থাকবেই ওর কাছে। আর তাছাড়া ওকে আমরা পালবো, বড় করব, ও যা চাইবে তাই দিব।
কিন্তু সায়রা সায় দেয় না। সে বলে, আমরা এমনটা করতে পারি না। ও তো একটা ছোট বাচ্চা, অন্য কোনো রাস্তা নেই। রায়হান সায়রাকে নিজের বুকে নিয়ে বলে ওঠে, সায়রা, আমরা ভালো কোনো ডোনার পাবো কিনা তার গ্যারান্টি নেই। বোঝার চেষ্টা করো, আমি আগে স্নেহার সব টেস্ট করিয়েছি। সায়রা ফুপিয়ে উঠল। রায়হান এবার শক্ত কণ্ঠে বলল, নিজের মেয়ের কথা ভাবো সায়রা, আমাদের একটি মাত্র মেয়ে। ও চলে গেলে আমাদের সব শেষ। তুমি কি চাও, নিজের মেয়ে নাকি অ্যাডপটেড মেয়ে? সায়রা বুকের ভিতর মোচড় দিয়ে উঠল। সত্যি তো, আগে নিজের সন্তান, তাই নয় কি? সায়রা বলল, ঠিক আছে, অপারেশনের ব্যবস্থা করো। বলেই বেরিয়ে গেল সে। এদিকে সিথি তালুকদার কখন থেকে একটি লাঠি দিয়ে পিটিয়ে যাচ্ছে স্নেহাকে। সুফিয়া সামনে দাঁড়িয়ে চোখের জল ফেলছে। সাহস নেই নিজের মালকিনের সামনে কিছু করার বা বলার। বাচ্চা মেয়েটি কী দোষ করেছে? শেহেরের কিডনি নষ্ট হয়েছে, স্নেহার কি তাতে কোনো হাত থাকতে পারে? স্নেহা চোখের পানি ফেলছে, চিৎকার করেও কাঁদতে পারছে না। কাঁদলেই দাদু বেশি মারে। স্নেহা ভয়ে চুপ করে আছে, মুখ খুলে আধো আধো কণ্ঠে বলছে, দাদু আমি কিছু করিনি, আমাকে মেরো না। আমার সেহের দিভাইকে ব্যথা দেইনি। কিন্তু কে শুনে কার কথা? ঠিক তখনই উপস্থিত হয় সায়রা। স্নেহাকে এভাবে ভয়ে গুটিসুটি মেরে মার খেতে দেখে চিৎকার করে বলল, মা কি করছেন কি? ছোট একটা মেয়ে মারছেন কেন? সিথি তালুকদার গলা চওড়া করে হাই হাই করে বললেন, এই মেয়ে এই সর্বনাশিনী আমার সংসারটা খেলো, এই মেয়ে আমার স্বামী খেলো, এখন আমার নাতিকে খাচ্ছে। এরে বের করো বৌমা, বের করো, সব ধ্বংস করে দিবে সব। সায়রার বুকের ভিতর লুকিয়ে নিল স্নেহাকে। সিথিকে বলল, মা ও বাচ্চা মেয়ে, ও কিছু করেনি, সব আল্লাহর ইচ্ছে। ওকে কেন দোষ দিচ্ছেন? সিথি তালুকদার তেলে বেগুনে জ্বলে উঠলেন, বললেন, অন্যের বাচ্চার জন্য এত দরদ ভালো না বৌমা, পর কখনো আপন হয় না। একদিন ঠিকই বুঝবে যখন কাল নাগিনী সব খাবে। এসব বলে সিথি তালুকদার কাঁদতে কাঁদতে চলে গেলেন। সুফিয়া জলদি ফার্স্ট এড বক্স নিয়ে এলো। সায়রা স্নেহার হাতের তলায় মেডিসিন লাগিয়ে দিতে দিতে বলল, স্নেহ ব্যথা বেশি করছে? স্নেহা মাথা না বোদক ধুলালো। একটু পর মাথা নত করে হাফ বোদক দুলালো। ঠোঁট ফুলিয়ে নিঃশব্দে কাঁদতে লাগলো। সায়রার বুকের ভিতর কেমন করে উঠল। সাধারণত সুতির জামাতে নাদান নাদুস নুদুস একটি বাচ্চা, একদম খোট পরীর মতো। কিভাবে পারবে এই বাচ্চা মেয়েটির থেকে তার একটি অংশ কেড়ে নিতে? তবু নিজেকে শক্ত করলো। স্নেহার গালে হাত রেখে চোখের পানিটুকু মুছে দিয়ে বলল, স্নেহ মাকে ভালোবাসো তুমি? স্নেহা মাথা হ্যাঁ বোদক নাড়ালো। সায়রার গলা ধরে এলো। ছোট স্নেহার মাথায় হাত বুলিয়ে বলল, সেহে দিদি ভাইকে বাঁচাবে। স্নেহা আবারও হ্যাঁ বোদক মাথা নাড়ালো। স্নেহার টমেটোর মতো গালগুলোতে চুমু দিয়ে কোলে তুলে নিল। তখন সুফিয়া বলল, ম্যাডাম এই বাচ্চা মেয়েটির কি দোষ করেছে? কেন কেড়ে নিচ্ছেন এর কিডনি? ম্যাডাম এমনটা করবেন না প্লিজ, বাচ্চা মেয়েটির যদি কিছু হয়। সায়রার বুকের মাঝে শক্ত করে জড়িয়ে নিল স্নেহাকে, বলল, আমার কাছে আর কোনো পথ নেই সুফিয়া। কিছু ঘন্টা পর হাসপাতালে বেডে শুয়ে আছে স্নেহা। চারদিকে দবদবে বিধবা সাজে সজ্জিত একটি রুম, যেন ফিনাইল আর মেডিসিনের বিশ্রী গন্ধ রুমটির ভিতর বাহির। স্নেহার ক্ষত স্থানে খুব ব্যথা করছে। শিলি করা জায়গাটা জ্বলছে আগুনে পোড়ার মতো। সুন্দর শরীরে ভয়ানক লাগছে শিলির দাগটি। দেখলেই যেন যে কারো গা শিরশির করে উঠবে। খালি কেবিনে সুফিয়া ছাড়া কেউ নেই। ব্যথায় নীরবে চোখের জল ফেলছেন স্নেহা। সুফিয়ার স্নেহার মাথায় হাত বুলিয়ে যাচ্ছে। আজ যদি এই সুন্দর বাচ্চা মেয়েটির মা বাবা বেঁচে থাকতো, কত সুন্দর একটা লাইফ লিড করতো। তালুকদার বংশের অ্যাডপেটেড হওয়া যেন দুর্ভাগ্যের। স্নেহা বিড়বিড় করছে, মা মা খুব ব্যথা করছে। মা কই তুমি? একটু চুমু দাও মা। ও মা, মা মা গো। সুফিয়ার চোখের পানি চলে আসছে। স্নেহাকে এখানে একা ফেলে শেহেরের কেবিনে সবাই বসে আছে। শেহের কেবিন থেকে জোরে জোরে কান্নার আওয়াজ আসছে। সুফিয়া ভাবছে শেহের হয়তো কান্নাকাটি করছে, আর স্নেহা বাচ্চা মেয়েটি একদম চুপটি করে চোখের জল ফেলছে। আচ্ছা, বাচ্চা মেয়েটির কী দোষ? এটাই কি তার বাবা মা নেই, সে অনাথ? সুফিয়া স্নেহাকে ঘুম পাড়ানোর জন্য গুনগুন করছে, কিন্তু কষ্টে গলা ধরে আসছে, পারছে না কিছু করতে। বাচ্চা মেয়েটি তার পালক মায়ের সন্তানকে বাঁচিয়ে দিল,
অথচ একটিবার স্নেহাকে দেখতেও এলো না। হায়রে দুনিয়া। স্নেহা তার বড় বড় চোখে সুফিয়াকে বলল, আন্টি পানি, একটু পানি। সুফিয়া মাথা নাড়ালো, কিন্তু পানি কেবিনটিতে না পেয়ে বাইরে চলে গেল। কিছুক্ষণ পর পানি এনে খাইয়ে দিল। ঠিক তখনই দরজাটা আবার খুলে গেল। ভেতরে ঢুকলো দিলশাদ। প্রতিবারের মতো গম্ভীরতা, গুমড়ে মুখ বজায় রেখে বলল, ছিচকাদুনি। ছিচকাদুনি শব্দটি শুনেই স্নেহা কান্না থামিয়ে দেয়। ঘাড় কাত করে ভাবলেশীন মুখটি দেখতে পায়। স্নেহা কান্না থামিয়ে ব্যথা বলে দিলশাদের দিকে তাকিয়ে থাকে। দিলশাদ তার ছোট ছোট হাতে আজও চোখের জলটুকু মুছিয়ে দিয়ে বলল, তোমাকে যখন দেখি তুমি শুধু কাঁদো কেন? তোমার চোখে কান্না ভালো লাগে না? স্নেহা মাথা কাত করালো আগের মতোই, যে সে কাঁদবে না। দিলশাদ তখন এগিয়ে এসে একটি স্বর্ণের তাবিজের রকেট পরিয়ে দেয়। তাবিজের মধ্যে সুন্দর করে দিলশাদের নামটি খোদাই করা, চকচক করছে একদম। দিলশাদ স্নেহার গালে হাত রেখে বলল, এইটা আমার তাবিজ। ছোট থাকতে আমার দাদু এক হুজুরের কাছ থেকে এনে আমাকে পরিয়েছিল। আমি সবসময় অসুস্থ থাকতাম বলে। তুমি অসুস্থ তাই তোমাকে দিলাম এইটা। খবরদার হারাবে না, হারালে আর চকলেট দিব না। স্নেহা তার বড় বড় পলক ফেলে হ্যাঁ বলল। দিলশাদ স্নেহার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আমি চলে যাচ্ছি, আমার অপেক্ষা করবে। মনে রাখবে তুমি শুধু আমার বন্ধু, কেমন? স্নেহা তার স্বভাব সুলভ হ্যাঁ বোধক মাথা নাড়িয়ে বলল, অপেক্ষা করব। এরপরে দিলশাদ অনেকগুলো চকলেট এগিয়ে দিল। স্নেহার ছোট মুখে হাসি ফুটে উঠল। কিছু ঘন্টার মাঝে এই প্রথম সুফিয়া হাসতে দেখলো স্নেহাকে। এরপর স্নেহা তার সব থেকে প্রিয় পুতুলটি এগিয়ে দিল দিলশাদের দিকে। আমার কাছে কিছু নেই এই পুতুল ছাড়া, এটি আমার ফেভারিট, এটাই তুমি রাখো। দিলশাদ খুশি হলো। স্নেহার গোলগাল চেহারা টমেটোর মতো গাল টেনে বলল, থ্যাংক ইউ। সময়গুলো খুব তাড়াতাড়ি পাল্টে গেল স্নেহার জীবন। আকৃতা। আয়না শেখের কণ্ঠ পেয়ে স্নেহা চোখ মেলে তাকালো। পুরো অতীতের পাতা আর দিলশাদের সাথে কাটানো ছোট ছোট মুহূর্তের ধূলিকণা জমা হতে হতে মাটির সাথে যেন মিশে গেল। আমরিন ভিলা। রাতের ঘন কালো আকাশ সূর্যের ছোঁয়া পেতেই পালিয়ে গেছে। মিষ্টি রোদ গুনগুন করে গান গাইতে গাইতে প্রবেশ করছে আমরিন ভিলার সব থেকে বড় কামরার মাস্টার বেডটির মাঝে শুয়ে থাকা এক যুগলের উপর। সাদা চাদরে ঢাকা দুজন মানবের দেহে। বোঝাই যাচ্ছে দুজন নরনারী আদিম কামনা বাসনায় রাতটি খুব সুন্দর কাটিয়ে এখন ক্লান্ত শ্রান্ত। দিলশাদ আমরিন, দ্য বিজনেস কিং, রকচটা একঘেয়ে গম্ভীর্যপূর্ণ মুখের আদল, ঘন কালো কুচকুচে চুলের মাঝে আঙুল চালিয়ে আষ্টে পিষ্টে জড়িয়ে থাকা সাদা দেহের নারী মৃদু কম্পন কণ্ঠে ডাকলো, দিলশাদ। সুন্দরী রমণীর বুকের মাঝে শুয়ে থাকা দিলশাদ মৃদু মৃদু পলকে কুচকে পিট পিট করে চোখ খুলল। ঘন কালো কুচকুচে চোখের মণিতে ডিপ ব্লু স্পর্শ। সুন্দর চোখ জোড়ায় শক্ত তীক্ষ্ণ চাহনি মেলে দিল সুন্দরী রমণীর দিকে। শক্তপোক্ত হাতে এক ধাক্কায় দূরে সরিয়ে দিল তাকে। তীক্ষ্ণ কণ্ঠে বলল, তুমি এখনো এখানে কি করছো? গেট আউট। বলতে বলতে বিছানা থেকে নেমে পড়ল দিলশাদ। নাইট গ্রাউন্ডটি তার অত্যসার্য দেহটি লুকিয়ে পা বাড়ালো ওয়াশরুমের দিকে। ওয়াশরুমের ঠিক সামনে এসেই থেমে গেল দিলশাদ। পিছনে না ফিরেই ডান হাতের দুটি আঙ্গুল তুলে ঠান্ডা ভার গলায় বলল, তোমার কাছে 2 মিনিট সময় আছে। ইউ জাস্ট গেট আউট মাই হাউস। বলেই ঢুকে গেল ওয়াশরুমের ভিতরে। বাহিরে রয়ে গেল সুন্দরী রমণীর ক্রোদনরত মুখ আর ভাঙা হৃদয়। মারিয়া উঠে দাঁড়ালো। দিলশাদের কামরায় হক বসাবার বৃথা চেষ্টাই না করেছে সে। কিন্তু দিলশাদ যেন পাথর। আয়নার সামনে গিয়ে নিজের দেহখান একবার দেখে নিল। এই চেহারার জন্য লক্ষ লক্ষ মানুষ তার ফ্যান। চলচ্চিত্র জগতের কত দাম, কত মূল্য নেই শুধু দিলশাদের কাছে। শুধু শারীরিক চাহিদাটুকুর জন্যই কি সে? তাও আবার দিলশাদ এতেও যেন অতৃপ্ত। কি চাই তার, কি চাই? এসব আকাশ কুসুম ভেবেই মারিয়া চোখের জলটুকু মুছে নিল। দিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে থাকা কাপড় তুলে নিয়ে গায়ে জড়িয়ে চোখের কোণের জলটুকু মুছে বিদায় হলো মারিয়া। ঘণ্টাখানেক পানির নিচে দাঁড়িয়ে থেকেও দিলশাদের শরীর গরম যেন কমছে না, না ঠান্ডা হচ্ছে বুকের ভেতরটা।
চোখ দুটি জ্বলছে দিলশাদের। বুকের ভেতরে মাঝে মাঝে খা খা করে চৌচির মাঠ, কেমন যেন খালি খালি, যেন ভিতরটা তছনছ হয়ে গেছে, বাহিরটা শুধুই আবরণ। দিলশাদ এক হাত ওয়াশরুমের দেয়ালে রাখলো, চোখ দুটি বুঝতেই ভেসে উঠল একটি মুখ, বিড়বিড় করে বলল, তুমি কি সত্যি মরে গেছো? শেখ বাড়ি। আধারের সাথে আলোর গভীর সম্পর্ক, আধারের মাঝে হারিয়ে যায় ছায়ার অস্তিত্ব, কিন্তু এক চিলতে আলোর মাঝে ছায়ার দেখা মিলে, কখনো দুঃখ বা কখনো কষ্ট। ছায়া ঠিকই তার বন্ধুত্বের দায়িত্ব পালন করে। আধার যদি কখনো গভীর ঘন কালো রাতের মতো লম্বা হতে থাকে, তখন আরও কোনো মানুষ আপনার পাশে থাকুক আর না থাকুক, আপনার অস্তিত্ব, আপনার ছায়া আপনার পাশে উপস্থিত থাকবে। যেভাবে স্নেহার জীবনে হয়েছে, ছোট থেকেই বন্ধু বলে সাথে পেয়েছে নিজের ছায়া, নিজের অস্তিত্ব। আজও একটি রাত কেটে গেল বাহিরের আলো আধারে খেলা দেখতে দেখতে স্নেহার। পুরনো স্মৃতি আজও তাড়া করে বেড়ায় তাকে। স্নেহা চোখ বুঝলো, মিষ্টি রোদের সাথে তাল মিলিয়ে শীতল স্পর্শ করে গেল স্নেহার ঘন কালো চুল। স্নেহার চোখ বেজে উঠল, পূর্ণ স্মৃতি ভেসে উঠল। আজ থেকে ঠিক 2 বছর আগের ঘটনা। দিলশাদ আমরিনের বিজনেস সাফল্যের 3য় বছর পদার্পণে সেদিনও বড়সড় পার্টি দিয়েছিল। সেদিন অ্যানাউন্সমেন্ট হয়েছিল খুব শীঘ্রই বিয়ে করতে যাচ্ছে সেহের তালুকদারকে। সেহের তালুকদার, যার ভাগ্যে ছিল দিলশাদ, নাকি অনাথ নামহীন কিংবা নাজায়েজ মেয়ে স্নেহা। দিলশাদ দেশে ফিরেই সেহেরকে আপন করে নেয় এবং দুজনের ভালোবাসার গুঞ্জন প্রতিটি খবরের কাগজে কাগজে থাকতো তখন। কিন্তু ঠিক তাদের বিয়ের দিন ঘটল অঘটনা। সেহেরকে সব থেকে বড় নামি দামি পার্লারে সাজাতে নিয়ে যাওয়া হয়, সাথে যায় স্নেহা। বধূ সাজে সেহেরকে খুব সুন্দর লাগছিল, সেখানে না সেজেই সেহেরকে আরও সুন্দর লাগছিল। সেহের প্রতিবার স্নেহার এই রূপে হিংসা করত। এমনও অনেক দিন গিয়েছিল স্নেহার এই রূপকে ধ্বংস করতে গরম তেল বা গরম পানি ব্যবহার করতেও পিছপা হয়নি সেহের। কিন্তু ভাগ্যবশত বেঁচে ফিরেছে স্নেহা। স্নেহা সেহেরের পাশে এসে দাঁড়ালো। দিদি ভাই, তোমাকে খুব সুন্দর লাগছে। সেহেরের মাথায় তখন চিন্তার ভাব। সে বলল, স্নেহা, আমার ফুল কম পড়েছে, সামনেই একটি ফুলের দোকান আছে, যা ফুল নিয়ে আয়। স্নেহা প্রতি উত্তরে মাথা নাড়ালো। স্নেহা ছোট থেকেই ভীতু টাইপের মেয়ে ছিল। অনাথ আশ্রমে নরকে ফিরে যাওয়ার মতো সে সবসময় ওবিডিয়েন্ট ছিল। সেহের সবসময় ওকে এই বলে ভয় দেখাতো, আর ছোট স্নেহা ভয়ে কুণ্ডলি পাকিয়ে যেত। স্নেহা বের হতেই সেহের রেডি হয়ে গাড়িতে করে চলে যায়, স্নেহাকে একা ফেলে যায়। স্নেহা বুঝতে পেরে গাড়ি পিছনে দৌড়াতে থাকে, কিন্তু গাড়িটি কিছু দূর গিয়েই বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লেগে যায় এবং সেহের সেখানেই মারা যায়। আর এই দুঃখ সইতে পারে না দিলশাদ, সে পাথর হয়ে যায়। এই ঘটনার জন্য বারবার দায়ী করা হতো স্নেহাকে। তালুকদার বাড়ির মুরব্বী সিথি শেখ স্নেহাকে সেদিন মেরে আধমরা করে ফেলেন। সকলেই দোষারোপ করেন স্নেহা ইচ্ছে করে এই কাজ করেছে, সম্পত্তির লোভে, দিলশাদকে পাওয়ার লোভে। কিন্তু স্নেহা চিৎকার করে বলে, আমি কিছু করিনি। কেউ বিশ্বাস করেনি সেদিন, কেউ না। উল্টো সর্বনাশের খেতাব দেওয়া হয় তাকে। এবং সেহেরের বাবা রাগে এক মধ্যবয়সী লোকের সাথে 19 বছরের স্নেহার বিয়ে ঠিক করে। স্নেহা সেদিন কেঁদে কুটেও রক্ষা পায়নি। সেহেরের বাবা মার পায়ে পড়ে কেঁদেছে সে। বাবা মা, রহম করো, আমি বিয়ে করব না, আমি দূরে কোথাও চলে যাব, আমার জীবন এভাবে নষ্ট করো না। সেদিনের আত্মচিৎকার না সায়রার কানে গেছে না রায়হানের। স্নেহাকে বিয়ের পিড়িতে বসতেই হয়েছিল। সাধারণ একটি বেনারসি শাড়ির উপর একটি গোল্ডেন কালারের ওড়না, মাথায় টায়রা, নাকে নথ, গলায় নেকলেস আর কানে দুল, হাত ভর্তি কাচের চুড়িতে ছোট বালিকা বধূ মনে হচ্ছিল স্নেহাকে। স্নেহা ভেঙে পড়েছিল ভিতরে ভিতরে। দিলশাদকে মনে মনে সে অনেক ভালোবাসতো। ভেবেছিল আর কাউকে কখনো এই মন প্রাণ দিবে না। সে তো অপেক্ষা করেছিল দিলশাদের। স্নেহা কথা রেখেছিল, হ্যাঁ দিলশাদের কথা রেখেছিল, অপেক্ষা করেছিল, স্বপ্ন দেখেছিল দিলশাদের বউ হবার। কিন্তু দিলশাদ তো তাকে ভুলে গেছে। সে সেহেরকে বেছে নিয়েছিল, সেহেরকে ভালোবেসেছিল। বাসবেই না কেন? নামহীন এক মেয়েকে কেউ আপন করতে চায় না, সবাই ব্যবহার করতে চায়, যেমনটি প্রতিবার তাকে করেছে এই তালুকদার পরিবার। ভেবেই স্নেহা আরও জোরে জোরে কান্না করতে লাগলো। এদিকে যখন কবুল বলার সময় হলো, স্নেহা মুখে কুলো পেটে নিল। তা দেখে সায়রা স্নেহাকে ইচ্ছে মতো চড় থাপ্পড় মেরে বলল, আর কত পরের ঘাড়ে বসে খাবি স্বার্থপর বিশ্বাসঘাতক।
আর কত সর্বনাশ করবি আমার, আর কত। স্নেহের কান্নার কারণে শ্বাস আটকে গিয়েছিল, তবুও সে বলেনি। কিন্তু এতেও রক্ষা নেই যেন। সিথি তালুকদার জ্বলন্ত কয়লা নিয়ে এসে স্নেহের পায়ে ছুঁয়ে দিতেই স্নেহা চিৎকার করে উঠল। এরপর আর ছোট স্নেহা সইতে না পেরে হেঁচকি তুলে যেই কবুল বলতে নিল, তখনই একজন লম্বা এক দীর্ঘকায় দেহের ব্যক্তি এসে দাঁড়ালো স্নেহার সামনে। স্নেহার কান্নার জন্য চোখ দুটি ফুলে গিয়েছিল, টমেটোর মতো গাল দুটো লাল টুকটুকে হয়ে গিয়েছিল। হাঁটু গেড়ে যুবকটি বসলো স্নেহার কাছে। স্নেহা খুব কষ্টে উচ্চারণ করলো, দিলশাদ। কিছু একটা পড়ার শব্দে স্নেহার ধ্যান ভাঙলো। সময়ের গতির সাথে স্নেহা এখন সুস্থ। আজ শেখ বাড়িতে চলছে আয়োজন, ছোট মেয়ে ফিরে আসার খুশিতে ধুমধাম করে চলছে সব। স্নেহা সপ্তপর্ণে শ্বাস ছাড়ল। অন্যের অস্তিত্বকে নিজের মাঝে বাঁচিয়ে রাখা অনেক বড় দায়িত্ব, যা পদে পদে আমল করবে স্নেহা। এই পরিবারের মানুষগুলোর কাছে ঋণী যে সে। স্নেহার ভাবনার মাঝে দরজায় টোকা পড়ল। স্নেহা তার মৃদু কর্কশ কণ্ঠে বলল, কামিং। একজন কাজের লোক কয়েকটি ব্যাগ নিয়ে হাজির হলো। ম্যাডাম, বর্ষার এগুলো পাঠিয়েছে আজকে পার্টিতে পড়ার জন্য। ঠিক আছে। কাজের লোকটি চলে গেল। স্নেহা কাপড়গুলো বের করে ছুঁয়ে দেখলো। তালুকদার বাড়িতে থাকার সময় স্নেহাকে সব সময় সেহেরের পুরনো কাপড় পরতে দেওয়া হতো। সেগুলোই সুন্দর করে ধুয়ে আয়রন করে পরতো স্নেহা। একটি নতুন জামার জন্য অপেক্ষা করতে হতো দুটি ঈদের। অধীর আগ্রহে দিন পার করতো স্নেহা। ক্যালেন্ডারে দাগ কেটে রাখতো একটি ঈদ গেলে। স্নেহার চোখ আবার জ্বলে উঠল। বড় বড় চোখ জোড়া টলমল করছে পানিতে, কিন্তু স্নেহা নিজেকে সামলে নিল। ঘন ঘন ঢুক গেলে তৈরি হয়ে বের হতে বাইরে তরুণকে সোফায় বসে সিগারেট টানতে দেখলো। স্নেহা মুচকি হেসে বলল, ভাই আপনি কখন এলেন? তরুণ তার দাম্ভিক মুখখানায় বিষণ্ণ হাসলো। মাত্রই। আমার বোনটিকে সুন্দর লাগছে। স্নেহা প্রতি উত্তরে হাসলো। তরুণের কাছে গিয়ে সিগারেট কেড়ে নিয়ে ফেলে দিল। অভিমানী কণ্ঠে বলল, ভাই আপনাকে না করেছে সব খেতে। তরুণ বোনের মাথায় হাত বুলিয়ে বলল, অনেক দিনের অভ্যেস তো, চেষ্টা তো করছি। স্নেহা তরুণের হাত ধরে বলল, আপনি এমন কেন ভাই? তরুণ ফিকে হেসে বলল, আমি এমনই। কারণটা তো বোন হিসেবে জানতেই পারি। পারো। আমারও একটি গল্প আছে। আমি একজনকে হারিয়ে ফেলেছি নিজের অবহেলার জন্য। এখন আর তাকে খুঁজে পাই না, আর হয়তো পাবোও না। স্নেহা আশ্বস্ত করে বলল, ট্রু লাভ কখনো হারায় না ভাই, দেখবে সে চলে আসবে। তরুণ বলল, আই হোপ সো। কিন্তু তোমার ভালোবাসার মানুষ কিন্তু আজকে আসবে। দ্য গেম স্টার্টস নাও। স্নেহা মাথা নাড়ালো। সময় এসে গেছে শত্রুপক্ষের মুখোমুখি হওয়ার। বর্ষাকালের তাণ্ডব চলেছিল সেদিন। ছিল ঘন কালো আকাশের বুক ভাঙা চিৎকার, ঝুমঝুম বৃষ্টির তীক্ষ্ণ শব্দ, কর্কশ একরোখা। স্নেহার বুক ভাঙার ফটল আকাশের বুকের বিদ্যুৎ চমকানোর মতো। স্নেহা দিলশাদকে দেখে অসহায়ভাবে তাকালো। স্নেহার গোলাপি মুখের বড় বড় টানা চোখের কোণে জল মুছে দিল দিলশাদ। গম্ভীর্যপূর্ণ কণ্ঠে এক ঠান্ডা স্পর্শ, যে কারো শরীরের লোম দাঁড় করিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। দিলশাদ হাঁক ছেড়ে বলল, আন্টি, আই ম্যারি হার। সায়রা আর রায়হান থমকে গেল। তারা কি ঠিক শুনেছে তো? সত্যি কি দিলশাদ তার মেয়েকে ভুলে গেল? 6 মাস তো হয়নি সেহের মারা গেছে। তাহলে? সায়রা মুখ খুলল, দিলশাদ, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি কি ভুলে গেছো সব? ভুলে গেছো তোমার শেহেরকে? দিলশাদ আমরিন এড়িয়ে গেল সায়রার কথা। ডাক দিল কাউকে। ভেতরে ঢুকলো একজন উকিল, হাতে কিছু পেপার। সবাইকে উপেক্ষা করে দিলশাদ স্নেহার গালে হাত রেখে বলল, ভালোবাসো আমায়? অবুঝ স্নেহা মাথা নাড়ালো। উপরওয়ালা হয়তো তার দিকে মুখ তুলে চেয়েছে। তাই তো যেই দিলশাদকে পাবে না চেনেও ভালোবেসে গেছে, সে সামনে থেকে তাকে বিয়ে করবে বলছে। স্নেহার চোখে মুখে খুশির ঝিলমিল, ফেকাশে মুখে চাঁদের মতো ঝলমলে আলো ফুটে উঠল। দিলশাদ বাঁকা হাসলো। উকিলের কাছ থেকে নেয়া পেপারসগুলো এগিয়ে দিল সঙ্গে সঙ্গে স্নেহার দিকে। স্নেহার টমেটোর মতো গাল টেনে বলল দিলশাদ, সাইন ইট। স্নেহার শরীর কেঁপে উঠল। আচমকা যেন আকাশের কালো কুচকুচে ভাব কেটে গেল। আলোকিত হলো চারদিক। সূর্যের এক ঝিলিকে হেসে উঠল পুরো পৃথিবী। স্নেহার মনের কোনো এক বিন্দু আশা জমলো। হবে এবার হয়তো তার বিষণ্ণ শহরের কোমলতার ছায়া। স্নেহা কাঁপা কাঁপা
হাতে সাইন করে দিল। সেদিন তো স্নেহা জানতোই না এই এক টুকরো কাগজ খুব শীঘ্রই সুখের মহল নয়, বরং ঘন কালো এক জঘন্য নরকে সাক্ষাৎ করাবে। বিয়ে হয়ে গেল, তালুকদার বাড়ি ছেড়ে জায়গা হলো আমরিন বাড়ি। সময় গেল, সন্ধ্যা গড়িয়ে রাত হলো, দিলশাদ আমরিনের আলিশান বাংলোর ঠিকানা হলো। কিন্তু সব ভাবনা পাল্টে গেল। সব মেয়েদের বিয়ের রাত নিয়ে থাকে কতই না কল্পনা, কতই না অনুভূতি থাকে। হায়, কিন্তু স্নেহার কপালে শুধুই বুঝি কষ্ট। ঘড়ির কাঁটা ঢংঢং করে এগিয়ে যেতে লাগলো। রাত গভীর থেকে গভীরতম হলো। স্নেহার দিলশাদের নরম মাস্টার বেটিতে গুটিসুটি মেরে বসে রইল। অপেক্ষা করতে থাকলো তার অর্ধাঙ্গের, যার স্বপ্ন সেদিন রাত বপন করেছিল নিজের মনে। তার স্বপ্নের পুরুষ দিলশাদ। ধাম করে দরজাটি খুলে গেল দিলশাদের ঘরের। স্তম্ভিত আসবাবপত্র ও যেন কেঁপে উঠল। মুহূর্তেই ঘরের পরিবেশ গুমুট বাতাবরণটা বৃদ্ধি পেল। কেঁপে উঠল স্নেহা, দাঁড়িয়ে গেল স্নেহার গায়ের লোম। দরজার সামনে দাঁড়িয়ে থাকা দিলশাদের তীক্ষ্ণ শক্ত চাহনি ভীত করে তুলল স্নেহার মন। স্নেহা আরও গুটিয়ে গেল। দিলশাদের ঘন কালো কুচকুচে চোখ জোড়া রক্তিম চাহনির দিকে তাকিয়ে থাকতে পারল না স্নেহা। দিলশাদ ধীর পায়ে স্নেহার সামনে এসে দাঁড়ালো। স্নেহার থেকে দিলশাদ অনেক লম্বা। স্নেহা তার আকারে লুকিয়ে গেল যেন। দিলশাদ স্নেহার টমেটোর মতো গালে হাত রাখলো। স্নেহা তার বিছানার চাদর শক্ত করে চেপে ধরল। দিলশাদ আমরিন ঠান্ডা বরফ গলায় বলল, ডু ইউ লাভ মি? স্নেহা এই কথাটি দ্বিতীয়বারের মতো শুনতে পেয়ে আজীব লাগলো, কিন্তু না ভেবে মাথা নাড়ালো। দিলশাদ স্নেহার দিকে ঝুঁকে এলো। স্নেহা স্পষ্ট শুনতে পাচ্ছে দিলশাদের হার্টবিট। টিপ টিপ হৃদছন্দ হচ্ছে। দিলশাদ স্নেহের কানের কাছে মুখ নিল। স্নেহা শিউরে উঠল। দিলশাদ ফিসফিস করে বলল, কি করতে পারবে আমার জন্য? স্নেহার যেন কি হলো, আত্মবিশ্বাসের সাথে বলল, আপনার জন্য আমি সব করতে পারবো দিলশাদ। দিলশাদ আমরিন এই বাক্যটুকু শুনেই রাগান্বিত হলো। এক ধাক্কায় বিছানায় ফেলে দিল স্নেহাকে। স্নেহার উপর উঠে স্নেহার গলায় নির্দয়ভাবে চাপ দিল। হিংস্র পশুর মতো হুঙ্কার ছেড়ে বলল, তাই বুঝি তুই আমার সেহরকে মেরেছিস? বুক কাঁপলো না? তুই সেহরকে নয় দিলশাদকে মেরেছিস। কেন করেছিস এসব? আমার জন্য তো। এবার বুঝবি আমার আপন জনের কাছে আমি যতটা ভালো, তার থেকে হিংস্র আমি আমার শত্রুদের জন্য। বলেই গলার মধ্যে থেকে হাত সরিয়ে নিল স্নেহার। এদিকে স্নেহা গলায় চাপ এত জড়িয়ে দিয়েছিল দিলশাদ যে স্নেহার মনে হয় প্রায় মরেই গেছে। গলার মাঝে দিলশাদের লম্বা আঙ্গুলের দাগ বসে গেছে একেবারে। দিলশাদ স্নেহাকে ছাড়তেই স্নেহা দূরে সরে গেল। শ্বাসকষ্টের মতো শ্বাস নিতে লাগলো। ভয়ে আতঙ্কে সাদা হয়ে গিয়েছিল মুখ, ঠোঁট। স্নেহা আরো সরে যেতে চাইল। বহু কষ্টে বিড়বিড় করে বলল, আমি কিছু করিনি দিদি ভাইকে, বিশ্বাস করুন, সবাই ভুল। কথাটি শেষ করতে পারলো না স্নেহা। গোলাপি গালে ঠাস করে এক চোর বসালো দিলশাদ। আবারও বিছানায় ফেলে গলা চেপে ধরলো। হিসিয়ে বলল, ডোন্ট লাই, আদারওয়াইজ আই কিল ইউ। খুব শখ ছিল না তোর বিয়ে করার আমাকে? আজ শখ মিটবে। তুই জানিস না তুই এক হিংস্র পশুকে জাগিয়েছিস। হিংস্র পশু। বলেই স্নেহার পরনের শাড়ি টেনে খুলে নিল, ছিঁড়ে ফেললো সব। স্নেহার চোখের কোণ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। দিলশাদ আমরিন তার পুরুষত্বের জোর খাটালো। ধীরে ধীরে নিস্তেজ হয়ে গেল স্নেহা। ঠোঁটের কোণ গড়িয়ে রক্ত পড়তে থাকলো। শরীরের প্রতিটি অংশে দাগ ছেড়ে গেল দিলশাদের স্পর্শের। রাতের গভীরে এক অভাগিনী নারীর চিৎকারের সাক্ষী হলো আকাশের চাঁদ তারা, প্রকৃতি। সাক্ষী হলো বিছানার মাঝে থেকে যাওয়া রক্তের ছোপ ছোপ দাগ। পুরনো অতীত আরও একবার ভেবে কেঁপে উঠল স্নেহা। দিলশাদের সাথে কাটানো রাতগুলো প্রতিবার যেন নরক ভ্রমণ করিয়ে আনার মতো ছিল স্নেহার কাছে। স্নেহা আয়নায় নিজেকে দেখলো। বুকের মাঝে দিলশাদের কামড়ের দাগ এখনো রয়েছে, কালশিটে পড়ে গেছে। স্নেহা তার ড্রেসের আড়ালে লুকিয়ে নিল। আয়নায় নিজের নতুন রূপ, নতুন চেহারা দেখে হাসলো। তার ছেলের হাসি। জমকালো সন্ধ্যায় টিমটিম আলো আর লো ভলিউমের মিষ্টি ধনু আরও রোমাঞ্চকর করে তুলেছে পরিবেশ। আশেপাশে বড় বড় বিজনেসম্যান, বড় বড় সেলিব্রিটি উপস্থিত হচ্ছে, আর রিপোর্টাররা হুমড়ি খেয়ে পড়ছে। ঠিক সেই মুহূর্তে এক ব্ল্যাক কালার
ল্যাম্বরগিনি এসে থামলো শেখ বাড়ির সামনে। এই গাড়ির নম্বরটি সবার চেনা। রিপোর্টার শকুনের মতো ঘিরে ধরেছে গাড়িটিকে। পিছন থেকে কালো পোশাকধারী কিছু লোক গাড়িটিকে কভার করলো। গাড়িটি থেকে নেমে এলো ব্ল্যাক ট্যাক্সিডোতে আশ্চর্য সুদর্শন যুবক, যার মাস্কুলার বডি ব্ল্যাক ট্যাক্সিডোতেও দৃশ্যমান। দিলশাদ একজন সেলিব্রিটি থেকে কম ছিল না। যেখানে যত সব সময় স্টপ লাইট তার উপর থাকতো, ঠিক তার পাশেই এসে দাঁড়ালো এক রমণী, যার সৌন্দর্য মেকআপের জন্য আরও ফুটে উঠেছে। আলোকিত হয়েছে বেশিরভাগ যেন দিলশাদের আমরিনের আলোয়। হোয়াইট গ্রাউন্ডের খোলা পিঠের জামাটি স্লিম বডিতে চিপকে আছে যেন। দূরে থেকে যারাই দেখছে সকলেই চিৎকার করে বলছে, দিলশাদ ইজ হেয়ার। ভিড়ে এই কোলাহল। শেখ বাড়ি দ্বিতীয় তলার বেলকনিতে দাঁড়িয়ে দেখছে তরুণ আর স্নেহা। তরুণের হাতে একটি ওয়েনার গ্লাসটিতে চুমুক দিয়ে তরুণ বলল, আকৃতা, তোমার লড়াই কিন্তু যেন তেন মানুষের সাথে নয়। আর ইউ রেডি ফর দিস? দিলশাদকে দেখে স্নেহার মনের কোণে জমে থাকা পুরনো ভালোবাসা আবেগ আপ্লুত হতে শুরু করলো। কিন্তু ঠিক তখনই কিছু কালো অতীত, যার অস্তিত্ব কেড়ে নিয়েছিল তার, ভেবে শক্ত হয়ে উঠল সে। শক্তপোক্ত কণ্ঠে বলে ওঠে, আই এম রেডি ফর দিস। বলেই হাতের মুঠোয় শক্ত করে নিল এবং তরুণের হাতে হাত রেখে এগিয়ে গেল সামনে। হলের প্রতিটি মানুষ তরুণের সাথে থাকা সুন্দরীর ব্যাপারে জানতে কৌতূহল। সাদা শরীরে আসমানি রঙের গ্রাউন্ড, তার সাথে ম্যাচিং জুয়েলারি। দূর থেকে কেউ বলছে যেন কোনো অপ্সরী, আবার কেউ যেন বলছে কোনো রাজ্যের রানী। কিন্তু স্নেহার মুখের আদল আর তরুণের মুখের আদলের সাথে মিল দেখেই অনেকেই বলে যাচ্ছে ভাই বোন খুব সুন্দর। কেউ বলেছে মেয়েটি তার মার রূপ পেয়েছে। সকলের কথা এড়িয়ে দিলশাদের সামনে এসে দাঁড়ালো তারা। তরুণ হেসে হেসে হাত বাড়িয়ে দিয়ে বলল, ওয়েলকাম দিলশাদ, আই এম সো গ্ল্যাড ইউ কামিং। দিলশাদ তার গম্ভীর্যপূর্ণ মুখখানায় হাসির রেখা টেনে বলল, আপনি বলছেন আর আমি না আসি তা হয়? প্রতি উত্তরে হাসলো তরুণ। তারপর স্নেহাকে কাছে টেনে বলল, মিট মাই লিটল সিস্টার আকৃতা শেখ। দিলশাদ এক পলক চাইল স্নেহার দিকে। হালকা আসমানি রঙা গ্রাউন্ডের মাঝে যেন ছোট একটি পরী দাঁড়িয়ে আছে। মাথায় ভর্তি চুল বেঁধে আছে যেন ফুলের মেলা। পাতলা শরীর আর দুসুর চোখ জোড়ায় মায়াবী এক পরী। স্নেহা দিলশাদকে তার দিকে তাকাতে দেখে সঙ্গে সঙ্গে নিচে তাকালো। স্নেহা জানে দিলশাদ চোখের ভাষা পড়তে জানে। ভয়ে ভয়ে সবাইকে সমর্থন করলো। দিলশাদ শুধু তাকিয়ে রইল স্নেহার দিকে। স্নেহার দিকে তাকিয়ে প্রশ্ন করলো তরুণকে, আপনার বোন আছে? আগে কখনো শুনিনি তো। ও দেশের বাহিরেই ছিল ছোট থেকে, তাই ওর সম্পর্কে তেমন কেউ জানে না। ও এই বছরই ফিরে এসেছে, তাই ভাবলাম সবার সাথে পরিচিত হোক। ওহো আচ্ছা। বলেই আবারও পা থেকে মাথা পর্যন্ত দেখলো স্নেহার। দিলশাদের নাকে এক পরিচিত সুবাস দোল খেতে শুরু করছে। আকৃতা শেখের আগমনের পরপর আর স্নেহার চোখজোড়া এত ফ্যামিলিয়ান কেন ভাবছে দিলশাদ। না চেয়েও পরিচিত কারোর সাথে মিলিয়ে ফেলতে চাইছে দিলশাদ, কিন্তু না, মিলছে না। তবুও যেন অনেক মিল মনে হচ্ছে। দিলশাদ আর তরুণের কথার মাঝে এসে দাঁড়ালো সেহের। সেহেরকে দেখেই তরুণকে শক্ত করে ধরে ফেললো স্নেহা, কিন্তু নিজের মুখের মাঝে ভাব আবেগ আনতে দিল না। তবে মনের কোণে জমে থাকা রাগ হি হি করে বেড়ে উঠতে লাগলো। তরুণ বুঝতে পেরেই হেসে বলল, আপনি শেহের তালুকদার না? স্ট্রেঞ্জ, 1 বছর আগে আপনি নাকি মারা গেলেন, হুট করে আবার জীবিত হয়ে ফিরে এলেন, একদম সিনেমার কাহিনীর মতো, তাই না? তা ইচ্ছে করেই গুম হয়েছিলেন? সেহেরের সাজসজ্জার মুখের মাঝে কেউ যেন ওয়াইন ঢেলে দিয়েছে মুখের ভাব তেমন করে বলল, আসলে আমি কোমায় চলে গেছিলাম। তারপর মুখের মাঝে হাসি রেখা ফুটিয়ে দিলশাদের হাত শক্ত করে চেপে ধরে মুখের মাঝে জোরপূর্বক হাসি নিয়ে বলল, তাছাড়া আমাকে তো আসতেই হতো আমার ভালোবাসার জন্য। সেহেরের কথা শেষ হতেই সেহের দিলশাদের দিকে তাকালো। দিলশাদ সেহেরের দিকে তির্যক দৃষ্টিতে তাকিয়ে সেহেরের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে গম্ভীর কণ্ঠে বলল, এক্সকিউজ মি। 1টা বছর 12টি মাস 365টি দিনের মাঝে 6টি মাসও সুন্দর করে সংসার করা হয়নি স্নেহার। বিয়ের দ্বিতীয় দিন শরীরে তীব্র ব্যথা নিয়ে জাগ্রত হয়। মরির পরিতপ্ত রক্তের শুকিয়ে যাওয়া গন্ধ আর ঘরটির ভিতরে বাতাবরণ ভ্যাপসা গরমের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।
স্নেহা বিছানা থেকে ধীর পায়ে গায়ে চাদর টেনে উঠে দাঁড়ালো। বিছানার চাদরে রক্তাক্ত অবস্থা দেখে ভয়ে আটকে উঠল স্নেহা। হু হু করে কেঁদে উঠল। পা দুটি সামনে কেঁপে যাচ্ছে তার। তল পেটের তীব্র ব্যথা আর শরীরে জখমের জ্বালাতন স্নেহা সামলাতে পারছে না কোনো রকম। বিছানার চাদর টেনে নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। গরম পানির নিচে স্নেহা ধবধবে সাদা উদম শরীরটা নিয়ে দাঁড়িয়ে গেল। গরম পানির প্রতিটি ফোঁটা মনে করিয়ে দিচ্ছে গত রাতের মর্মান্তিক মুহূর্তগুলোকে, যাকে অন্য মানুষরা বলে ভালোবাসার রাত। কিন্তু স্নেহার কাছে ভীতকর ভয়ানক এক কালরাত্রি কেটে গেছে যেন। স্নেহা চোখ বুঝল। সাধারণত রাতটুকু সময় মতো তার রূপ পরিবর্তন করে আলোকিত করে চারদিক, কিন্তু কালকের রাতটি স্নেহার মনে হচ্ছিল আর শেষ হবার নয়। টিপ টিপ করে পড়া পানি স্নেহার শরীর লাল কালছিটে দাগগুলোকে ছুঁয়ে যেতেই স্নেহা শিউরে উঠছে। কপালটা তার এতই পোড়া, না বাবা মা পেল, না পেল সমাজের মর্যাদা, আর না পেল ভালোবাসা। পৃথিবীর নাম এই অদ্ভুত। পৃথিবীতে কষ্ট ছাড়া আর কোনো অনুভূতির মিষ্টি স্বাদ পায়নি স্নেহা। এসব ভেবেই ভিজে চোখ জোড়া মুছে নিল। নববধূর সাথে সজ্জিত হয়ে নিচে নেমে এলো। বড় ডাইনিং হলে দিলশাদের মা বিন্দু কাজের মেয়ে শেফালিকে কাজ বুঝিয়ে দিচ্ছে। সিঁড়ির কোঠায় স্নেহাকে দেখে বিন্দুর ঠোঁট চওড়া হাসি ফুটে উঠল। বরাবরই স্নেহাকে তার পছন্দ ছিল। সেহেরের অহংকারী ভাব বিন্দুর দু চোখ সইত না, তবুও ছেলের পছন্দ বলে চুপ ছিল। কিন্তু এখন যে ছেলের বুদ্ধি হলো, পরম যত্নে নিজের কাছে এসে বসালেন তিনি। খাবারের প্লেট এগিয়ে দিয়ে একে একে বেড়ে দিলেন রুটি, সবজি, ডিম ভাজা, আরও কত কি। স্নেহার এইটুকুতে জীবনে সব আনন্দময়ের ভালোবাসা এক চিলতে ছোঁয়া হৃদয় স্পর্শ করে গেল। ঠিক সেই মুহূর্তেই ভেবে নিল এই মধ্যবয়সী নারীটা তার মায়ের জায়গা থাকবে সবসময়। স্নেহার বড় বড় চোখে জলের ফোয়ারা। বিন্দু বুঝতে পেরে স্নেহার মাথায় হাত বুলিয়ে বলল, বাড়ির কথা মনে পড়ছে খুব, তাই না? দিল যে কি সকাল সকাল মিটিং আছে বলে বেরিয়ে গেল। কাঁদিস না, ও এলে তোকে একবার ঘুরিয়ে আনতে বলবো। স্নেহা মাথা নাড়ালো। বিন্দু স্নেহার দিকে জুস এগিয়ে দিল। মেয়েটিকে দেখতে তার মনে সবসময় মায়ের সৃষ্টি হয়, অদৃশ্য টান অনুভূত হয়। বিন্দু হা করে শ্বাস ফেললো। স্নেহার মাথায় হাত বুলিয়ে বলল, আমি জানি তোদের মাঝে সম্পর্কের আনবনা আছে, সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে দেখিস। আর একবার তোদের বাচ্চা এসে গেলে তো কথাই নেই। স্নেহার মুখ লজ্জায় লাল হয়ে গেল। বিড়বিড় করে বলল, বাচ্চা। সেদিন দুপুরে দিলশাদ বাড়ি ফিরল। বিন্দু তখন রেডি হয়ে হল ঘরটিতে বসা। বিন্দুকে তৈরি দেখে দিলশাদ ভ্রু কুঁচকে বলল, আম্মু চলে যাচ্ছ যে, কেউ কিছু বলেছে? বিন্দু হেসে বলল, ধুর পাগল ছেলে, আমায় কে কি বলবে? আমায় তো যেতেই হতো, তোর আব্বু বাসায় একা। দিলশাদ হ্যাঁ বোধক মাথা নাড়ালো। বিন্দুকে দরজা পর্যন্ত এগিয়ে দিল দিলশাদ। আর স্নেহা যেতে যেতে বলে গেল, খুব জলদি কিন্তু, নাতি নাতনি মুখ দেখতে চাই। স্নেহা মাথা নইয়ে মুচকি হাসলো। বিন্দু চলে যেতেই পুরো বাড়ি ফাঁকা হয়ে গেল, ভুতুরে বাড়ির মতো। স্নেহা খাবার টেবিলে খাবার সাজিয়ে শেফালিকে বলল, দিলশাদকে খেতে আসতে বলুন। শেফালি ভয়ে গুটিসুটি মেরে বলল, না ম্যাডাম, আপনি যান, আমার ভয় করে। স্নেহা চুপ রইল। ওরও তো ভয় করে, গত রাতের পরে আরো বেশি ভয় করে। দিলশাদের ওই গভীর চোখ জোড়ায় ভয়ঙ্কর কিছু আছে, যা স্নেহাকে নয় শুধু যে কোনো ব্যক্তির রূহ কাঁপিয়ে তুলতে সক্ষম। স্নেহা কি করবে ভাবছিল, ঠিক তখনই নিচে নেমে এলো দিলশাদ। বিন্দু যাওয়ার আগে দিলশাদের মন পছন্দ মতো সব খাবার বানিয়ে রেখে গেছে। দিলশাদ টেবিলে এসে বসে পড়ল। স্নেহা কাঁপা কাঁপা হাতে খাবার এগিয়ে দিল। সকালে বিন্দুর কথায় পায়েস করেছিল নিজ হাতে, সেটিও এগিয়ে দিল সে। দিলশাদ খেতে লাগলো। খাবার শেষে গরম গরম পায়েস যখন মুখে দিল, মুখের ভঙ্গিমা পাল্টে গেল দিলশাদের। হুঙ্কার ছেড়ে ডাকলো শেফালিকে। শেফালি দৌড়ে এসে দাঁড়ালো সামনে। দিলশাদ বলল, পায়েস কে বানিয়েছে? শেফালির বুকের ভিতর দূর দূর শুরু করে দিয়েছে। সে চুপ রইল। স্নেহার ওদিকে হাত পা জমে গিয়ে ঠান্ডা বরফ। সে আমতামতা করে বলল, আমি বানিয়েছি। এতটুকু শুনেই না জানে দেখলো না বামে। দিলশাদ গরম পায়েসের বাটি ছুঁড়ে মারলো স্নেহার দিকে। গরম পায়েস গায়ে পড়তেই ফুসকা পড়ে গেল সঙ্গে সঙ্গে। স্নেহার কাতরানোর উপেক্ষা করে দিলশাদ বলল, আর কখনো আমার জন্য কিছু করবে না তুমি। তোমার হাতের খাবার থেকে বিষ পান করা ভালো। বলেই বড় বড় পা ফেলে চলে গেল সে। তরুণের পার্টিতে খাবারের আইটেমের পায়েস
আর একই স্বাদের টেস্ট পেয়ে পুরনো স্মৃতির কথা মনে পড়ল দিলশাদের। বিয়ের দ্বিতীয় দিনটিতেই মেয়েটির হাত আর ঘা পুড়িয়ে দিয়েছিল দিলশাদ। ভেবেই ভিতর থেকে আহ বের হয়ে গেল। কিন্তু পরিচিত পায়েসের স্বাদ পেয়ে মনে হলো মানুষটি তার খুব কাছে। কিছুটা কৌতূহল হয়েই জিজ্ঞেস করলো দিলশাদ, পায়েস কে বানিয়েছে? তরুণ হালকা হেসে বলল, আমার বোন। দিলশাদের বুকে ধক করে উঠল। আচ্ছা, কে এই মেয়েটি যার সাথে সব মিলে গিয়েও অমিল? খাবারের পর হাত ধুতে গেল দিলশাদ। সেখানে আগেই উপস্থিত ছিল আকৃতা শেখ। দিলশাদকে দেখে সে বেরিয়ে যেতে নিল। দিলশাদ হাত ধরে আটকালো। গভীর চোখ জোড়া দিয়ে কিছু খুঁজতে লাগলো। বলল, কে তুমি? আকৃতা তার মিষ্টি কর্কশ কণ্ঠে বলল, অকৃতা শেখ। আমাদের কি এর আগে কখনো দেখা হয়েছে? দিলশাদ আমরিন, দ্য বিজনেস অফ টাইকুন, যার এর আগে একবার গোপনে বিয়ে হয়েছে। নিজের বউয়ের বড় বোনের সাথে এখন আপনি ডেটিং চলছে। তালুকদার বাড়ির মেয়েদের উপর ইন্টারেস্ট চলে গেছে নাকি আপনার? এখন পথের মেয়েদের পরিচিত মনে হয়? দিলশাদ মোটেও এমন উত্তরের আশা করেনি। চুপ করে দাঁড়িয়ে রইল রোবটের মতো। মেয়েটির তিক্ত কথার খারাপ লাগলো তার। কিন্তু কেন? মেয়েটি কি তাকে ঘৃণা করে? আকৃতা শেখ স্থান ত্যাগ করলো। তার একটু পর নেকা কান্না করে উপস্থিত হলো সেহের। দিলশাদ আমরিন সেদিকে পাত্তা না দিয়ে হাত ধুতে লাগলো। তা দেখে খেপে গিয়ে বলল সেহের, দিলশাদ, তুমি আমার একদম কেয়ার করো না, ভুলেই গেছো একেবারে। দিলশাদ ঠোঁট বাঁকা হাসালো। সেই হাসি কতটা ভয়ঙ্কর তা সেহের বুঝতে পেরে পিছিয়ে গেল। দিলশাদ আমরিন তার দাম্ভিক চকচকে মুখটি নিয়ে তীর্যক চোখে তাকালো সেহেরের দিকে। বলল, হু আর ইউ? দিলশাদ। বড্ড অবাক হলো সেহের। কি বলছো? তুমি আমাকে চিনতে পারছো না? না তো। দিলশাদ, আমি তোমার সেহের, যাকে তুমি ভালোবাসতে। দিলশাদ পকেটে দু হাত গুজে দাঁড়িয়ে কঠিন স্বরে বলল, তাই নাকি? সেহের তালুকদার ঘাবড়ে গেল। তুতলিয়ে তুতলিয়ে বলল, আমি। দিলশাদ থামিয়ে দিয়ে বলল, বলে যেও না সেহের, তোমার জন্য আমার ভালোবাসা আমি হারিয়েছি। এখন যে দাঁড়িয়ে আছো না আমার সামনে, একমাত্র আমার আম্মুর জন্য। আমার আম্মুকে না বাঁচালে তোমার মুখটাও আমি দেখতাম না। সো স্টে অ্যাওয়ে। সেহের বরফের মতো জমে গেল। মরে যাওয়া স্নেহাকে ইচ্ছে মতো গালি দিতে লাগলো। তখনই পিছন থেকে একটি কণ্ঠস্বর বেশি এলো, আজকাল মানুষ ভূতকে ভয় পায় না, ভয় পায় মানুষকে। আচ্ছা, এমন যদি কখনো হয় নিজের কর্মের ফল হিসেবে মানুষের রুহানি রূপটা বেরিয়ে আসে, তখন কি হবে? অবশ্যই তার করা পাপ কর্মগুলো গুনে গুনে মনে করিয়ে দিবে। তরুণের বলা কথায় সেহের কেঁপে উঠল। পুরনো পাপ কথাটি ভাবতেই বিন্দু বিন্দু গাম দেখা দিল কপালে। ঘাবড়ে যাওয়া মুখ নিয়ে ফিরল পিছনে। কিন্তু তরুণকে ফোনে কথা বলতে দেখে রেহাই পেল সেহের। এক প্রকার পালিয়ে গেল সেখান থেকে। সেহেরকে পালাতে দেখে ঠোঁট বাঁকিয়ে হাসলো। পাপ তার বাপকেও ছাড়ে না। মধ্যরাত, বাতাসের মৃদু দোল দোলানির শীতল ভাব, বাংলো বাড়ির বড় বাগানে বিদেশি ফুলের গ্রান, আর তীক্ষ্ণ চাঁদের আলোর ফলকে রাশি রাশি বাহার। চাঁদের এক চিলতে হাসি পড়েছে বেলকনিতে দাঁড়িয়ে থাকা স্নেহার উপর। হাতে ধোয়া ওঠা চা আর রোমাঞ্চকর পরিবেশ। কি ভাবছিস? তরুণ তার বোনকে জিজ্ঞেস করলো। স্নেহার সুন্দর ঢেউ খেলানো চুলগুলো এক পাশে করে নিয়ে গুরুগম্ভীরের মতো বলল, ভাবছি পৃথিবীটার একটা মায়াজাল, মায়াচক্র। ছোটবেলা আমরা পুতুল নাচ দেখতাম না, ঠিক তেমন। উপরওয়ালা আমাদের বানিয়ে ভেদাভেদ ছাড়া পৃথিবীর রং ও মঞ্চে পাঠিয়ে দেয়, আর আমরা আমাদের ভাগ্য কিছু তুচ্ছ মানুষের হাতে তুলে দেই, আর তারা আমাদের সেই ছোটবেলার দেখা পুতুল নাচের মতো নাচিয়ে যায়। তরুণ বোনের কাছে এসে দাঁড়ালো, খোলা চুলে হাত বুলিয়ে বলল, পুতুল পারে না নিজের ভাগ্য পাল্টাতে, কারণ তাদের মধ্যে প্রাণ নেই। তারা তো মাটির তৈরি, কাঠের তৈরি বা মোমের। কিন্তু মানুষ রক্তে মাংসে গড়া, এরা চাইলেই পারে নিজের ভাগ্য পাল্টাতে। স্নেহা চকিতে বলল, ভাই, আমি আমার ভাগ্য পাল্টাতে চাই। তরুণ হেসে বলল, কি চাই? একটা উপকার। হুকুম করো। আমরিন এম্পায়ারের জব। হুকুম শিরোধার্য, ইউর হাইনেস। তরুণ বলতেই স্নেহা হেসে ফেলল। হাসলো তরুণও। দু ভাই বোনকে হাসতে দেখে হাসলো যেন চাঁদনি পরশও। এদিকে যেমন হাসাহাসির কলকলানি, অন্যদিকে আধার ঘরের এক ফোঁটা
চাঁদনি পরশ পড়ছে খোলা জানালার ধারে দাঁড়িয়ে থাকা দিলশাদের উপর। ক্লিন শেভ, মুখ আর শক্ত চুয়াল, ঘন কালো চুল গুলো এলোমেলো, রাতের আকাশের মতো গভীর গাঢ় নীলাভ চোখ মেলে চেয়ে আছে দূরের অম্ভরে। হাতের কোণে থাকা একটি তাবিজের লকেট, জলজল করছে দিলশাদ লেখা নামটি। দিলশাদ তাবিজটি উপরে তুললো। স্নেহার ছোটবেলার চেহারাটি মনে করতে চাইল। ছোট একটি মুখ, বড় বড় চোখ, টমেটোর মতো লাল গাল, খেলখেল করে হাসছে। ভেসে আসছে তার মৃদু ছন্দ, তোলার মতো কণ্ঠ। দিলশাদ, আপনি আমাকে খুঁজে পাবেন না। দিলশাদ নিষ্প্রভ দৃষ্টি মেলে চাইল, চোখের কোণে চিকচিক করে উঠল জল। একটি ভুল, স্নেহা আর তার জীবনের পরিণতি এভাবে হবার ছিল কি? দিলশাদ পূর্ণ স্মৃতিতে ডুব দিল। দিনটি ছিল শীতকালের শুরু, ধোয়া ওঠা ভাপা পিঠার স্বাদ আর বাহিরের পাখির কিচিমিচিরে সন্ধ্যায় নরম আলোর এক উৎসব। কুয়াশা ঢাকা শহরটিতে শীতকালীন ফুলের সুবাস ভেসে বেড়ায়। হাড় কাঁপানো ঠান্ডায় গরম কাপড় গায়েও গরম ভুট্টার স্বাদে ছুটে চলে কপত কপতিরা। এমনই একটি দিনে বাংলার সাজে সজ্জিত হয়ে ছুটে চলছে এক রমণী। হাড় কাঁপানো ঠান্ডায় সাদা শাড়িতে জড়িয়ে নিয়েছে নিজেকে। খুব অল্প সাজি একটা ছোট্ট পরি মনে হচ্ছে। গোলাপি ঠোঁটের কোণে আলতো হাসি। থাকবে না কেন? আজ স্নেহার মনের মানুষ দেশে ফিরছে। চোখে মুখে আনন্দের ফুলঝুরি। স্নেহা বাতাসের গতিতে এসে দাঁড়ালো বাসার সামনে। ভার্সিটি থেকে এক প্রকার দৌড়ে এসেছে। উদ্দেশ্য, বাবা মা বোনের সাথে যাবে এয়ারপোর্টে। স্নেহা হাঁপাতে হাঁপাতে এসে দাঁড়ালো। তালুকদার বাড়ির গাড়িটি ছাড়লো বলেই স্নেহা কাছে এসে সায়রাকে বলল, আমাকে নেবে তোমাদের সাথে? সায়রা হেসে বলল, হ্যাঁ অবশ্যই, কেন নেব না। এয়ারপোর্ট থেকে আমরা একেবারে আমরিন ভিলায় যাব, পার্টি আছে। স্নেহা হাসলো, দুরু দুরু বুকে গাড়িতে উঠলো। সেহের তখন নাক ছিটকে বলল, ছি, এইসব পরে যাবি নাকি পার্টিতে? মান সম্মান থাকবে তো মা? সায়রা ধমকে বললেন, বেশি কথা নয়। সেহের মুখ ভেঙছে, নিজের ফোনে মন দিল। এদিকে স্নেহা তার বুকের বাম পাশটা চেপে ধরে আছে। দিলশাদকে এক পলক দেখবে ভেবে হৃৎপিণ্ড দ্রুত গতিতে ছুটছে। স্নেহা ভয় পাচ্ছে, বুকের এই ধুকভুকানির আওয়াজটা যদি গাড়ির ভিতরে সবাই শুনে ফেলে। আচ্ছা, দিলশাদ কি তাকে চিনবে? সায়রা যখন স্নেহাকে সেহেরের পুরাতন ফোনটা দিয়েছিল প্রথমবার ইউজ করতে, তখনই সে ফেসবুক অ্যাকাউন্ট খুলেছিল এক বন্ধুর মাধ্যমে। তারপর থেকেই সে সব সময় ঘোরাঘুরি করত দিলশাদ লেখা আমরিন নামের আইডিতে। একবার দুবার নয়, দিনে রাতে অসংখ্যবার। প্রতিদিন ছবিতে লাভ রিয়েক্ট ছিল মাস্ট। তবে দিলশাদ তাকে ফ্রেন্ড লিস্টে কখনোই অ্যাড করেনি। কিন্তু কেন করেনি? স্নেহার অনেক ইচ্ছে হতো একটিবার হাই হ্যালো করতে। ভয় পেত স্নেহা, কিন্তু সেহের তালুকদার ঠিকই তার আইডির ফ্রেন্ড লিস্টে জায়গা পেয়েছে। কথাও হয়েছে তাদের। এসব ভেবেই বুকের ভিতরটা ভার অনুভব মনে হলো স্নেহার। একটা দীর্ঘশ্বাস ছেড়ে ঠোঁটের কোণে হাসির রেখা ফুটিয়ে আনলো। এতদিন পরে পোড়া মনে একটু ওষুধ লাগাবে বোধ হয়। ঘণ্টাখানেক পর সারি সারি লোকজন বের হচ্ছে। বড় বড় সাইনবোর্ড ব্যানার টানিয়ে এনেছে আপনজনেরা তাদের দেশে ফিরত আপনজনদের জন্য। তালুকদার পরিবার আর আমরিন পরিবার নিজেরাও সেখানে দাঁড়িয়ে অধীর আগ্রহে বড় বড় চোখ করে এদিক সেদিক তাকাচ্ছে। উৎকণ্ঠা স্নেহা, ওর ভয় লাগছে, ভয়টিও মিষ্টি মনে হচ্ছে। হাত পা ঘেমে যাচ্ছে। ঘন ঘন বেনি করা চুলগুলো গুছিয়ে নিচ্ছে। এয়ারপোর্টের বাহিরে থাকা একটি আয়নাতে নিজেকে একবার দেখে নিল স্নেহা। শাড়িটি ঠিক আছে তো? কপালের টিপটা আর হাতের চুড়ি, রিনিঝিনি নূপুর? না, সব ঠিকই, যেমনটি দিলশাদ একবার পোস্ট করেছিল। তার বাঙালি নারী খুব পছন্দ লিখেছিল। সারাদিনের অক্লান্ত পরিশ্রমের পর মাথার ঘামটুকু মুছে দেওয়ার জন্য একজন রমণীর শাড়ির আঁচলটা প্রয়োজন। এই পোস্টের নিচে তখন হাজারো কমেন্টের ভিড়। দিলশাদ ইউএসএ থাকাকালীন প্রায় 5 বছর মডেলিং হিসেবে কাজ করেছে। তার সাথে খুব সুন্দর গিটারিস্ট সে। গিটারের সুরের সাথে নিজ কয়েকটা গানও কম্পোজ করেছে সে, যার জন্য ফ্যান ফলোয়িং কমেনি তার। দিলশাদের পোস্টের নিচে তখন একজন কমেন্ট করেছে, আমাদের স্বপ্নের রাজকুমারের বুঝি বাঙালি মেয়ে পছন্দ। তার নিচে আরেকজন লিখেছে, আমাকে বিয়ে করবে দিল? আমি তোমাকে এত এত ভালোবাসি। তার নিচে বিন্দু লিখেছে, বুঝেছি, ছেলের বয়স হয়ে গেছে, এবার দেশে আসলে মিঙ্গেল করে দেব। বিন্দুর কমেন্টে একজন মেয়ে সঙ্গে সঙ্গে তখন রিপ্লাই করলো,
আমি কি আপনার ছেলের বউ বিন্দু রিপ্লাই করলো, ওয়েল, তোমাদের দিলশাদ তো অলরেডি নিজের মানুষ খুঁজে রেখেছে। এমন রিপ্লাইতে আরো কমেন্ট মুহূর্তেই ভরে গেল। সব কমেন্টগুলো পড়ে স্নেহা লাল নীল হতো। দিলশাদ তো তাকেই বলে গিয়েছিল অপেক্ষা করতে, তাহলে বুঝি সে সত্যি তার কাছে ফিরছে। স্নেহার ভাবনার মাঝেই একটি ঝঙ্কার তোলা পুরুষালী স্পষ্ট কণ্ঠ ভেসে এলো। কণ্ঠের স্বর শুনে কেঁপে উঠল স্নেহা। মাটির থেকে নজর উপরে উঠাতেই হাজারটা টুকরো হয়ে গেল স্নেহার স্বপ্নে। চোখের কোণে জলের ফুরাঙ্গি টুপ করে ঝরে গেল। স্নেহা এক কদম পিছিয়ে গেল। সে কি ভুল দেখছে? দিলশাদ, তার প্রাণপ্রিয় দিলশাদ সেহেরকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। স্নেহার পেট মোচড় দিয়ে উঠল। ভুল কিছু ভাবছে না তো স্নেহা? স্নেহা সামনে গেল না। দিলশাদ বলেছিল, তোমাকে আমি ঠিক খুঁজে নিব। তাহলে হয়তো সত্যি খুঁজে নিবে সে। স্নেহা আবার মাথা নুয়ে রাখলো। বিন্দু তখন স্নেহার কাছে টেনে নিয়ে দিলশাদকে বলল, দিলশাদ, ওকে চিনেছো? ও স্নেহা। স্নেহা আবারও আশা ভরা চোখে দিলশাদের চোখে তাকালো। কাজল কালো চোখ জোড়া এক ফোঁটা আশার ঝলক। কিন্তু হায়, দিলশাদ এক পলক তাকিয়ে মুখ ফিরিয়ে চলে গেল সেহেরের হাত ধরে। স্নেহা নিস্তব্ধ হয়ে ঠায় দাঁড়িয়ে রইল। দিলশাদ আজ ক্যাজুয়াল ড্রেসে ছিল। পরনে হোয়াইট টি শার্টের উপর ব্ল্যাক জ্যাকেট আর ব্ল্যাক প্যান্টে এক যেন রাজপুত্র লাগছিল। স্নেহা চেয়েছিল দিলশাদের চওড়া বুকে মুখ লুকিয়ে শান্তির শ্বাস নিবে, কিন্তু কি হলো? একে একে স্নেহাকে ফেলেই সবাই চলে গেল। দিলশাদ তার স্পোর্টস কারে সেহেরকে সঙ্গে করে বেরিয়ে গেল একে আরও দুটো গাড়ি। শুধু পিছনে ফেলে গেল পরগাছা এক অবয়বকে, একটা ছায়াকে। স্নেহার চিৎকার করে কাঁদতে ইচ্ছে করলো। নিজেকে আজ তুচ্ছ মানুষ হিসেবে মনে হচ্ছে, একটা ইউজলেস পারসন যার কারো জীবনের প্রয়োজন নেই। দিলশাদের জীবনেও না। একদম না, একটুও না। এয়ারপোর্টের চৌকাঠে হাজারো লোকের আনাগোনা, সকলেই গন্তব্য কোথাও না কোথাও। কিন্তু স্নেহার গন্তব্য কই? স্নেহা রাতের আধারে কনকনে ঠান্ডায় একাই বেরিয়ে পড়ল। তার আর জায়গা নেই, না তালুকদার বাড়িতে আর না আমরিন ভিলা। স্নেহা তুচ্ছ হাসলো। রাতের আধারে নিজের ছায়াকে সাথী করে রওনা করলো ভার্সিটির হলে। স্নেহা জানে তাকে কেউ খুঁজবে না, কেউ না। তাকে কেউ ভালোবাসে না, কেউ না। তবে সে নিজেকে নিজে ভালোবাসবে, খুব ভালোবাসবে। যদি দিলশাদ তার ভালোবাসার মানুষটিকে না চায়, তবুও সে খুশি। ঠান্ডায় কাঁপতে কাঁপতে স্নেহা তার ভার্সিটির হলে উপস্থিত হলো। ঠান্ডায় হাত যেন জমে গেছে তার, তবুও কোনো অনুভূতি নেই। নিজের ঘরে নিজের বিছানায় গা এলিয়ে দিল। ঠিক তখনই এক প্রকার চিৎকার করে স্নেহার বেস্ট ফ্রেন্ড বন্যা অনরুম থেকে দৌড়ে এলো। হাতে ফোনটি বাড়িয়ে দিয়ে বলল, দোস্ত, তোর দিলশাদ তো এঙ্গেজমেন্ট করতেছে। স্নেহার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। হতভম্ব হয়ে ফোন হাতে নিল। নিষ্প্রভ দৃষ্টি মেরে তাকিয়ে দেখলো দিলশাদকে। ব্ল্যাক অফ হোয়াইট কালার শুটের দাম্ভিক মুখখানায় খুশির ঝিলিক। তার পাশেই চমৎকার এক সুন্দরী ম্যাচিং অফ হোয়াইট কালার গ্রাউন্ড পরে দাঁড়িয়ে আছে। খিলখিল করে হাসছে। বড় বড় হেডলাইটে ভেসে ভেসে যাচ্ছে স্ক্রিনে। আমরিন এম্পায়ারের একমাত্র অংশীদার দিলশাদ আমরিনের সাথে তালুকদার গ্রুপের বড় মেয়ে সেহেরের সাথে হতে চলেছে একই বন্ধনে আবদ্ধ। এই বিষয়ে দিলশাদ আমরিন বক্তব্য, ছোটবেলার ভালোবাসা এবার পূর্ণতা পেতে চলেছে। স্নেহার ঝুড়ে ঝুড়ে কান্না করে দিল। হাউমাউ করে কান্না শুরু করে চলছে। বন্যা সামলাতে চাইছে খুব করে, কিন্তু পারছে না। এদিকে স্নেহার বুক ফাটা আর্তনাদ কারোর সাথে ভাগ